ফারিয়া আপুকে বিয়ে করতে চাই। বিয়ের আসরে আলোকসজ্জা ঝলমল করছে চারিদিকে। স্টেজে লাল বেনারসি পরে বসে আছে ফারিয়া। তার মুখে হালকা মেকআপ, চোখে কাজল আর ঠোঁটে গোলাপি লিপস্টিক। সোনালি গহনায় সজ্জিত হয়ে সে দেখতে লাগছে একজন রূপকথার রাজকন্যার মতো। বিয়ের মণ্ডপে বসে সে তাকিয়ে আছে নিচের দিকে। তার পাশে তার বান্ধবী ফাইজা বসে আছে সুন্দর শাড়ি পরে। দূরে দাঁড়িয়ে আছে তার ছোট ভাই ফরহান। কালো পাঞ্জাবি পরা ফরহান দেখতে লাগছে বেশ সুদর্শন। তার চোখ দুটো লাল হয়ে আছে, যেন কাঁদছিল সে একটু আগেই। মেহমানরা গুঞ্জন করছে আপন মনে আর মিষ্টির স্বাদ নিচ্ছে। হঠাৎ করেই বিয়ের আসরে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। ফরহান ধীর পায়ে এগিয়ে যায় স্টেজের দিকে। তার চোখ স্থির থাকে ফারিয়ার দিকে। মাইক্রোফোন হাতে নিয়ে সে উপরের কথাটা বলে, মানে সে বলে ওঠে, আমি ফারিয়া আপুকে বিয়ে করতে চাই। তার কথা শুনে বিয়ের আসরে থাকা সবাই চমকে ওঠে। কেউ কেউ মুখ দিয়ে আওয়াজ বের করে, কেউ হাঁ করে তাকিয়ে থাকে। মুহূর্তেই পুরো হল রুম গুঞ্জনে ভরে যায়। ফারিয়া চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ফারহানের দিকে। সে বিশ্বাসই করতে পারছে না যা শুনছে। তার বান্ধবী ছোট ভাই, যে তার থেকে 3 বছরের ছোট, সেই তাকে বিয়ে করতে চায়। তারই বিয়ের আসরে এসে এমন ঘোষণা দিচ্ছে। ফারহানের বড় আপু ফাইজা এগিয়ে আসে দ্রুত পায়ে। তার মুখ রাগে লাল হয়ে আসে। সে ফারহানের পাঞ্জাবি টেনে ধরে গলায় ক্রোধ আর অবিশ্বাস মিশিয়ে বলে, কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? তোর 3 বছরের সিনিয়র সে, আমার বান্ধবী হয়। আর তুই বলছিস সিনিয়র আপুকে বিয়ে করবি, সেটাও আবার তারই বিয়ের আসরে? ফারহান তার বড় বোনের কথা শুনে কিছুই বলে না। সে এক পলক ফারিয়া আপুর দিকে তাকায়। তার চোখে ভালোবাসা আর বেদনা মিশে আছে। বউ সেজে বসে আছে স্টেজে ফারিয়া। তার চোখে অবাক দৃষ্টি, ঠোঁট কাঁপছে কিছু বলার জন্য, কিন্তু শব্দ বের হচ্ছে না। চারপাশে মানুষজন গিজগিজ করছে। কেউ কেউ মোবাইল ফোন বের করে ভিডিও করতে শুরু করে দেয়। ফারিয়াও হাঁ করে তাকিয়ে দেখছে তারই বান্ধবী ছোট ভাইটাকে বিয়ে করার কথা বলেছে তারই বিয়ের আসরে। ফারহানের মা রীতি বেগম এগিয়ে আসে তাড়াতাড়ি। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে লজ্জায় আর রাগে। সবার সামনে এমন অপমান! সে ফারহানকে জোরে একটা চড় মেরে বলে, ওই পাগল হয়ে গেছিস? কি বলছিস সেটা ভেবে দেখেছিস? ফারহান চড় খেয়েও নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। তার গাল লাল হয়ে আছে, কিন্তু তার চোখে দৃঢ়তা। সে শান্ত কণ্ঠে বলে, কি ভাববো? যা সত্যি তাই বলেছি। আমি ফারিয়া আপুকে বিয়ে করতে চাই। আমি তাকে ভালোবাসি। শওকত মানে ফারহানের বাবা এগিয়ে আসে দ্রুত পায়ে। তার মুখ রাগে কালো হয়ে আছে, চোখে জ্বলছে যেন রাগের আগুন। সে ছেলের গালে জোরে একটা চড় মেরে দেয়। তারপর গলা খাঁকারি দিয়ে বলে, তোর কি মাথার সমস্যা হয়েছে? দেখছিস না একটু পরেই মেয়ের বিয়ে হবে? বরযাত্রী আসলো বলে, আর তুই কিনা বলছিস তাকে বিয়ে করবি? তোর জন্য কি হাসির পাত্র হব? বের হয়ে যায় এখান থেকে। দাঁড়িয়ে কেন, যা। উনি কথাটা বলেই ফারহানকে জোরে ধাক্কা দেয়। ফারহান ভারসাম্য হারিয়ে মাটিতে গিয়ে পড়ে। তার পাঞ্জাবি ধুলো লেগে যায়। সে ধীরে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে থাকে। তার চোখ থেকে এক ফোঁটা জল পড়ে যায় মাটিতে। চারপাশের মানুষজন ফিসফিস করছে। কেউ কেউ হাসছে, কেউ কেউ করুণার চোখে তাকিয়ে আছে। শওকত আবারও এগিয়ে এসে ধাক্কা মারতে যায়। তার হাত উপরে উঠে যায়। এমন সময় ফারিয়ার বাবা ফরাদ সাহেব দাঁড়িয়ে পড়ে। তিনি সাদা পাঞ্জাবি পরে আছেন। তার চোখে একটা অদ্ভুত শান্তি। তিনি বলেন, দাঁড়ান শওকত ভাই, ছেলেটাকে মারছেন কেন? তোমার বোনা কী সব বলছে? মনে হচ্ছে নেশা করে এসেছে। খারাপ ছেলেদের সাথে মিশে আজ ওর এই অবস্থা। না, সে ঠিকই বলেছে, ওর সাথেই ফারিয়ার বিয়ে হবে। এ কথা শুনে পুরো হলরুম যেন স্থির হয়ে যায়। ফারিয়া চোখ বড় করে তাকায় তার বাবার দিকে। ফাইজা মুখ খুলতে যায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। রীতি বেগম প্রায় অজ্ঞান হয়ে যায়। শওকত অবাক হয়ে তাকিয়ে থাকে ফরহাদের দিকে। এটা কি বলছেন ফরহাদ ভাই? আপনার মেয়ের বিয়ে হচ্ছে আজ, আর আপনি বলছেন? হ্যাঁ শওকত ভাই, শুনুন পুরো ঘটনা। যার সাথে ফারিয়ার বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলে বিয়ে করবে না বলে জানিয়েছে একটু আগে। তার পরিবার জানিয়েছে যে তারা আর এই বিয়ে চায় না, কারণ তারা যৌতুকে অনেক কিছুই চেয়েছিল যা আমার পক্ষে দেওয়া এখন সম্ভব হচ্ছিল না। সেটা নিয়ে তারা এখন না করে দিয়েছে।
এই কথা শুনে সবাই আবারও গুঞ্জন শুরু করে। ফারিয়ার মা জামিলা বেগম স্টেজে উঠে যায় দ্রুত। তিনি ফারিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। ফারিয়া কিন্তু কাঁদে না, সে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে নিচের দিকে, যেখানে ফারহান দাঁড়িয়ে আছে। ফরাদ বলতে থাকে, আর আমি ফারহানকে ফোনে কথা বলতে শুনেছিলাম একটু আগে। হলরুমের বাইরে সে দাঁড়িয়েছিল, সে ওর বন্ধুদের সাথে কথা বলছিল, কাঁদছিল। সে বলছিল যাকে ভালোবেসেছি আজ তারই বিয়েতে এসেছি। বলছিল কিভাবে দেখবে সে অন্য কারোর সাথে ফারিয়ার বিয়ে হতে। তখন আমি তাকে বলি সবার সামনে এসে ফারিয়াকে বিয়ের কথা বলতে। কেউ জানে না আমি, আর সেই জানে সব। ফরহাদের কথা শুনে সবাই হা হয়ে যায়, চোখের পলক যেন পড়েই না। এমন বিয়ের আসরে এরকম ঘটনা ঘটবে কেউ তা ভাবেনি। ফাইজা ফারিয়ার দিকে তাকায়, তার চোখে প্রশ্ন। ফারিয়া কিছুই বলে না, মাথা নিচু করে থাকে। কিন্তু ফারহাদ ভাই, এটা তো ঠিক না। ছেলেটা 3 বছরের ছোট, আর ও তো আপনার মেয়ের জুনিয়র ছিল কলেজে, কিভাবে? বয়সের ব্যাপারটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় রীতিভাবে। গুরুত্বপূর্ণ হলো ভালোবাসার সম্মান। ফারহান আমার মেয়েকে ভালোবাসে, সেটা আমি তার চোখে দেখেছি। আর আজ যখন বরপক্ষ চলে গেছে, তখন আমি চাই না আমার মেয়ে অপমানিত হোক। ফারহান একজন ভালো ছেলে, ওর চরিত্র সম্পর্কে আমি জানি। ফাইজারের মাধ্যমে অনেক কথাই শুনেছি। শওকত চুপ করে দাঁড়িয়ে থাকে, তার মুখে কোনো কথা নেই। রীতি বেগম কাঁদছে, ফাইজা দুহাত মুখে দিয়ে দাঁড়িয়ে আছে। ফারহান ধীরে মাথা তুলে তাকায় ফরহাদ সাহেবের দিকে, তার চোখে কৃতজ্ঞতা আর অবিশ্বাস মিশে আছে। ফারহানের দিকে তাকিয়ে বলে, বাবা ফারহান, তুমি কি সত্যি আমার মেয়েকে ভালোবাসো? তাকে সুখী রাখবে, সারা জীবন সম্মান করবে? ফারহান এগিয়ে আসে, তার চোখে এখন শুকনো কিন্তু লাল। সে জোড়হাত করে বলে, আঙ্কেল, আমি আপনার মেয়েকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। 3 বছর ধরে আমি তাকে ভালোবাসি, কখনো বলতে পারিনি কারণ ভয় পেয়েছি। ভেবেছি সে আমাকে গুরুত্ব দেবে না কারণ আমি তার জুনিয়র। কিন্তু আজ যখন শুনলাম তার বিয়ে হবে, তখন বুঝলাম আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তাকে সুখী রাখবো, সম্মান করব, ভালোবাসবো সারা জীবন, এই প্রতিজ্ঞা করছি আমি। ফরহাদ হাসে, তিনি ফারহানের কাঁধে হাত রেখে বলে, তখন আঙ্কেল বলল, আমি জানতাম তুমি এই কথাই বলবে, চলো আমার মেয়ের কাছে যাও। ফারহান ধীরে ধীরে স্টেজে ওঠে। ফারিয়া তখনও মাথা নিচু করে বসে আছে। তার মা জামিলা বেগম সরে যায়। ফারহান ফারিয়ার সামনে হাঁটু গেড়ে বসে। সে ফারিয়ার হাত ধরে বলে, তার গলা কাঁপছে, ফারিয়া আপু, আমি জানি এটা অনেক আকস্মিক, আমি জানি তুমি আমাকে কখনো এভাবে দেখোনি, কিন্তু আমি তোমাকে 3 বছর ধরে ভালোবাসি। প্রথম দিন যখন তুমি আমাদের বাসায় ফাইজা আপুর সাথে এসেছিলে, তখন থেকেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার হাসি, তোমার কথা বলার ভঙ্গি, তোমার চোখের দৃষ্টি, সব কিছু আমাকে পাগল করে দিয়েছে। আমি জানি আমি ছোট, কিন্তু আমার ভালোবাসা সত্যি। প্লিজ আপু, আমাকে একটা সুযোগ দাও। ফারিয়া মাথা তুলে তাকায় ফারহানের দিকে, তার চোখে অশ্রু জমে আছে। সে ফিসফিস করে বলে, ফারহান, তুমি জানো না তুমি কি বলছো? তুমি আমার বান্ধবীর ছোট ভাই, আমি তোমাকে কখনোই এইভাবে দেখিনি। আর আজ যা হলো, এটা আমার জীবনের সবচেয়ে বড় অপমানজনক দিন। যাকে বিয়ে করতে যাচ্ছিলাম সে চলে গেছে, আর তুমি? আমি তোমাকে কখনো অপমান করব না আপু। যে তোমাকে ছেড়ে গেছে সে অন্ধ ছিল। আমি তোমাকে রানীর মতো রাখবো, আমার জীবন দিয়ে তোমাকে রক্ষা করব। প্লিজ বিশ্বাস করো আমাকে। ফারিয়া তাকায় তার বাবার দিকে, তারপর তাকায় ফারহানের দিকে। ফারহানের চোখে আশা আর ভালোবাসা। সে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে ফেলে। ধীরে ধীরে সে মাথা নাড়ায়। ফরহাদ হাসে। ফারহান খুশিতে প্রায় লাফিয়ে ওঠে। তাহলে কি হবে ফরহাদ ভাই? বিয়ে হবে এখানেই? হ্যাঁ, বিয়ে হবে এখানেই। কাজী আসবে কিছুক্ষণের মধ্যেই। সব ঠিক আছে, শুধু বর বদলে যাবে। এভাবেই শুরু হয় এক অপ্রত্যাশিত বিয়ের। ফারিয়া আর ফারহান বিয়ের পিঁড়িতে বসে। কাজী এসে বিয়ে পড়ায়। ফারিয়া কবুল বলে ছোট গলায়, ফারহান বলে জোরে। আর এভাবেই বান্ধবীর ছোট ভাই হয়ে যায় ফারিয়ার স্বামী। বিয়ের পর ফারিয়া তাকায় না ফারহানের দিকে, সে বসে থাকে পাথরের মতো। ফারহান বারবার তাকায় তার দিকে, হাসে, কিন্তু ফারিয়া কোনো সাড়া দেয় না। রাত গভীর হয়ে আসে, বিয়ের অনুষ্ঠান শেষ হয়। ফারহানের পরিবার ফারিয়াকে নিয়ে যায় তাদের বাসায়।
গাড়িতে বসে ফারিয়া জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে। তার চোখে কোনো আবেগ নেই। ফারহান পাশে বসে আছে, তার চোখে স্পষ্ট সে ভাবছে তার স্বপ্ন পূরণ হয়েছে। ফারহানের বাসায় পৌঁছয় তারা। রাত তখন প্রায় 12টা বেজে গেছে। পুরনো ঢাকার এলাকার 3তলা একটা বাড়ি। বাড়ির সামনে ছোট্ট একটা বাগান আছে, যেখানে রজনীগন্ধা ফুল ফুটে আছে। চাঁদের আলো পড়ছে বাড়ির দেয়ালে। গাড়ি থামতেই ফয়জা বের হয়ে আসে দরজা খুলে। তার মুখে এখনও রাগের ছাপ স্পষ্ট। সে ফারিয়ার দিকে তাকায়, তার চোখে দুঃখ আর অপরাধবোধ মিশে আছে। ফারিয়া নামে গাড়ি থেকে। তার লাল বেনারসি শাড়ি মাটিতে ঘষে যাচ্ছে। ফারহান দ্রুত এগিয়ে এসে শাড়ি তুলে ধরে দেয়। ফারিয়া একবার তাকায় তার দিকে, তারপর মুখ ফিরিয়ে নেয়। কোনো কথা বলে না সে। রীতি বেগম আগে এসে দরজার কাছে আসে। তার মুখে এখনও রাগ আর অসন্তোষের ছাপ স্পষ্ট। তিনি ফারিয়ার দিকে তাকিয়ে বলেন, চলো ভিতরে আসো, তোমার ঘর দোতলায়, ফারহানের সাথেই থাকবে। ফারিয়া মাথা নিচু করে ভিতরে ঢোকে। ফাইজা তার হাত ধরে নিয়ে যায় সিঁড়ি দিয়ে। ফারহান পিছন পিছন যাচ্ছে, তার হাতে ফারিয়ার ব্যাগ। দোতলায় একটা বড় ঘর। ঘরের মধ্যে একটা কিং সাইজ বিছানা, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল আর একটা ছোট্ট বুকশেলফ আছে। দেয়ালে টাঙানো আছে কিছু ছবি, বেশিরভাগই ফারহানের। ঘরের এক কোণে একটা ছোট্ট বারান্দা আছে, যেখান থেকে রাস্তা দেখা যায়। ফাইজা ফারিয়াকে বিছানায় বসিয়ে দিয়ে গলা ভারী করে বলে, ফারিয়া, আমি জানি না কি বলবো। আজ যা হলো সেটা আমিও আশা করিনি, কিন্তু তুই বা আমি জানি না ফারহান কতটা ভালোবাসে তোকে। 3 বছর ধরে ও নাকি তোর কথাই ভেবেছে, তোর ছবি দেখে বসে থেকেছে, তোর খবর রাখতো। আমি ভাবতাম এমনি, আসলে ভাবতেই পারিনি যে ও তোকে এতটা ভালোবাসে। ফারিয়া কিছু বলে না, শুধু চুপ করে বসে থাকে। তার চোখে কোনো আবেগ নেই। ফাইজা আর কিছু বলতে চায়, কিন্তু ফারহান ঘরে ঢোকে। সে ব্যাগ রেখে দিয়ে বলে, আপু তুমি যাও, আমি ফারিয়া আপুর সাথে কথা বলি। ফাইজা একবার তাকায় ফারিয়ার দিকে, তারপর বের হয়ে যায় ঘর থেকে। দরজা বন্ধ হয়ে যায়। ফারহান ধীরে ধীরে এগিয়ে আসে ফারিয়ার কাছে। সে হাঁটু গেড়ে বসে তার সামনে, তাকায় তার চোখের দিকে। ফারিয়া তাকিয়ে থাকে অন্যদিকে। ফারিয়া আপু, আমি জানি তুমি রেগে আছো, আমি জানি আজ যা হয়েছে যাতে তুমি খুশি না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে সুখী রাখবো, হ্যাপি রাখার চেষ্টা করবো সব সময়। ফারিয়া ধীরে মাথা ঘুরিয়ে তাকায় ফারহানের দিকে। তার চোখে ঠান্ডা দৃষ্টি। সে কোনো আবেগ ছাড়াই বলে, ফারহান, আমি তোমাকে কখনো বড় হিসেবে দেখিনি। তুমি আমার বান্ধবীর ছোট ভাই। আজ যা হয়েছে সেটা আমার জীবনের সবচেয়ে অপমানজনক ঘটনা। যে ছেলে আমাকে বিয়ে করতে যাচ্ছিল সে চলে গেছে, আর তুমি এসে আমাকে বিয়ে করে ফেলেছো। তুমি ভাবছো কি করে যে আমি এই বিয়ে মেনে নেব? ফারিয়া আপু, আমি জানি এটা মেনে নিতে একটু কঠিন হবে, কিন্তু সময় লাগবে। তুমি আমাকে সময় দাও, আমি প্রমাণ করব যে আমি তোমার জন্য সঠিক মানুষ। তুমিও নিজেকে সময় দাও, তুমি আমার প্রেমে পড়তে বাধ্য হবে। ফারিয়া উঠে দাঁড়ায়। সে বারান্দায় গিয়ে হেঁটে যায়। সে বারান্দার দিকে হেঁটে যায়। সেখানে এসে দাঁড়ায় রেলিং ধরে। বাইরে রাস্তায় কিছু গাড়ি চলছে। রাত গভীর হয়ে আসছে। ফারহান দাঁড়িয়ে থাকে পিছনে, তার চোখে বেদনা ভরা। ফারিয়া ঘুরে তাকায় তার দিকে, শক্ত গলায় বলে, ফারহান, আমি এই বিয়ে মেনে নিয়েছি শুধু আমার বাবার সম্মানের জন্য। আজ যা হয়েছে তাতে আমার পরিবারের সম্মান রাখার জন্য তোমাকে বিয়ে করছি। এটার জন্য তোমাকে ধন্যবাদ দিতে পারি, কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। তুমি এই ঘরে থাকবে, আমিও থাকবো, কিন্তু আমাদের মধ্যে কোনো হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক থাকবে না। তুমি তোমার জায়গাতে থাকবে আর আমি আমার জায়গায়। ফারহান চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে জোরে কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখে। সে হয়তো ভেবেছিল তার ভালোবাসার মানুষকে সে পেয়ে গেছে, আর জীবনে কিছুই চায় না। কিন্তু তার ভাবনা একদমই ভুল। বরং ফারিয়ার কথা শুনে সে ভাবতে থাকে। ফারহান চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওদিকে কথাগুলো বলে ফারিয়া বিছানায় গিয়ে বসে পড়ে। সে তার গয়না খুলতে শুরু করে। ফারহান দাঁড়িয়ে থাকে স্থির হয়ে। তার চোখে জল জমে আছে, কিন্তু সে কাঁদে না। সে ভাঙা গলায় বলে, ঠিক আছে ফারিয়া আপু, তুমি যেমন চাও আমি অপেক্ষা করব, যতদিন লাগে ততদিন অপেক্ষা করব। এরপর দুজনের রাত কাটে নীরবতায়। ফারিয়া বিছানার এক কোণে শুয়ে আছে, ফারহান শুয়ে আছে মেঝেতে।
ফারিয়া একবার তাকায় নিচের দিকে, দেখে ফারহান মেঝেতে শুয়ে আছে একটা পাতলা চাদর নিয়ে। তার মনে একটু করুণা জাগে, কিন্তু সে কিছুই বলে না। সে চোখ বন্ধ করে ফেলে। সকাল হয়, সূর্য উঠে আসে আকাশে। ফারিয়া ঘুম থেকে উঠে দেখে ফারহান নেই ঘরে। সে উঠে বসে, তাকায় চারিদিকে। ঘর পরিষ্কার করা আছে, জানালা খোলা আছে, ড্রেসিং টেবিলে একটা কাগজ রাখা আছে। ফারিয়া উঠে গিয়ে কাগজটা তুলে নেয়। সেখানে লেখা আছে ফারহানের হাতের লেখাই। আপু, আমি ভার্সিটি গেলাম, তোমার জন্য নাস্তা রেখে দিয়েছি নিচে, প্লিজ খেয়ে নিও, আমি দুপুরে ফিরবো। ভালো থেকো, তোমার ফারহান। ফারিয়া কাগজটা রেখে দেয়। সে গোসল করে নামে নিচে। রীতি বেগম রান্নাঘরে কাজ করছে। ফারিয়া ঢোকে রান্নাঘরে, ছোট গলায় বলে, আম্মু, আমি কি সাহায্য করতে পারি? রীতি বেগম তাকায় তার দিকে। তার মুখে কোনো হাসি নেই। তিনি ঠান্ডা গলায় বলেন, না, তুমি যাও, বসো কোথাও, নাস্তা তৈরি করে দিচ্ছি। ফারিয়া বের হয়ে আসে রান্নাঘর থেকে। তার মনে হয় এ বাড়িতে সে অপাংক্রেয়, কেউ তাকে চায় না। সে বসে পড়ে সোফায়। শওকত সাহেব পেপার পড়ছে। সে একবার তাকায় ফারিয়ার দিকে, তারপর আবারও পেপারে মনোযোগ দেয়। ফাইজা নামে সিঁড়ি দিয়ে। সে ফারিয়াকে দেখে এগিয়ে আসে, বসে তার পাশে। ঘুম হয়েছে? ফারহান কোথায়? ভার্সিটিতে গেছে। ও তো আজ ছুটির দিন, তবুও গেছে নতুন বউকে রেখে। ফারিয়া কিছু বলে না। রীতি বেগম নাস্তা নিয়ে আসে, সে টেবিলে রাখে, কিছুই বলে না। ফারিয়া নাস্তা খায় নীরবে। তার মন ভালো নেই। সে ভাবছে তার জীবন এখন কোন দিকে যাচ্ছে। দুপুরে ফারহান ফিরে আসে। তার হাতে কিছু প্যাকেট আছে। সে ঘরে ঢুকে দেখে ফারিয়া বিছানায় বসে বই পড়ছে। সে হাসে, কাছে এগিয়ে আসে। ফারিয়া আপু, তোমার জন্য কিছু এনেছি। ফারিয়া তাকায় তার দিকে। ফারহান প্যাকেট খুলে বের করে কিছু চকলেট, কিছু বই আর একটা ছোট্ট ফুলদানি, যেটাতে একটা গোলাপ ফুল আছে। সে রাখে ড্রেসিং টেবিলে। তারপর উৎসাহের সাথে বলে, আমি জানি তুমি চকলেট পছন্দ করো, পায়জাবও বলেছিল, আর বই পড়তে ভালোবাসো, তাই এই বইগুলো এনেছি। আর ফুল তো তুমি খুব পছন্দ করো। ফারিয়া তাকায় সব কিছুর দিকে। তার মনে হয় ফারহান সত্যিই চেষ্টা করছে, কিন্তু সে এখনও মন খারাপের রেশ ছাড়তে পারছে না। সে ঠান্ডা গলায় বলে, ধন্যবাদ, কিন্তু এসব দিয়ে আমাকে খুশি করতে পারবে না। আমি জানি আপু, কিন্তু আমি চেষ্টা করব। তুমি যতদিন না খুশি হচ্ছ ততদিন আমি চেষ্টা করব। দিন যেতে থাকে। ফারহান প্রতিদিন কিছু না কিছু এনে দেয় ফারিয়াকে, কখনো ফুল, কখনো চকলেট, কখনো বই। সে চেষ্টা করে ফারিয়ার সাথে কথা বলতে, কিন্তু ফারিয়া সব সময় এড়িয়ে যায়। সে উত্তর দেয় ছোট ছোট করে, কখনো তাকায় না ফারহানের দিকে। ফারহান ভেঙে পড়ছে ভিতরে ভিতরে, কিন্তু বাহিরে হাসি রাখছে। সে রাতে মেঝেতে শোয়। সকালে উঠে ঘর পরিষ্কার করে ফারিয়ার জন্য চা বানিয়ে রেখে যায়, কিন্তু ফারিয়া কোনো কৃতজ্ঞতা দেখায় না। এক সপ্তাহ পর ফারহান একদিন বাসায় ফিরে দেখে ফারিয়া নেই। সে খুঁজতে থাকে সর্বত্র। তারপর দেখে ফারিয়া বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তার গলায় খুশির সুর। সে হাসছে, কথা বলছে। ফারহান থেমে দাঁড়ায়, শোনে তার কথা। হ্যাঁ, আমি ঠিক আছি। না, কিছু সমস্যা নেই, বাসার সবাই ভালো আছে। কবে দেখা হবে? ঠিক আছে, আমি যাব কাল সন্ধ্যায়। ঠিক আছে। ফারিয়া ফোন কেটে দেয়। ঘুরে দেখে ফারহান দাঁড়িয়ে আছে। সে চমকে যায়। ফারহান কাছে এগিয়ে আসে। তার মুখে প্রশ্ন জাগে। কার সাথে কথা বলছিলে আপু? আমার বন্ধুর সাথে। কেন? কোথায় যাবে কাল সন্ধ্যায়? বন্ধুদের সাথে দেখা করতে। কোনো সমস্যা? না না না, সমস্যা নেই, কিন্তু আমি তোমার সাথে যেতে পারি? না, তুমি যাবে না, এটা আমার ব্যক্তিগত বিষয়। ফারহান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ফারিয়া চলে যায় ঘরের ভিতরে। ফারহান দাঁড়িয়ে থাকে বারান্দায়। তার মনে ঝড় উঠেছে। সে ভাবছে ফারিয়া কার সাথে দেখা করতে যাচ্ছে। তার মনে সন্দেহ জাগে, কিন্তু সে কিছুই বলে না। পরের দিন সন্ধ্যায় ফারিয়া তৈরি হয়। সে পরে একটা সুন্দর সালোয়ার কামিজ, চুল বেঁধে নেয়, মেকআপ করে। ফারহান দেখছে দরজায় দাঁড়িয়ে। তার মনে ঈর্ষা জাগছে। সে ছোট গলায় বলে, আপু, তুমি এত সন্দেহ করছো কেন? বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি, তাই। আমি কি সত্যিই যেতে পারবো না? না, তুমি যাবে না। ফারিয়া বের হয়ে যায়। ফারহান দাঁড়িয়ে থাকে জানালার পাশে। দেখে ফারিয়া একটা রিকশায় উঠে চলে যাচ্ছে। তার মনে অসহ্য যন্ত্রণা। সে বসে পড়ে বিছানায়, মাথায় হাত দিয়ে।
তার মনে হয় সে হারিয়ে যাচ্ছে। ফারিয়া তাকে মেনে নিচ্ছে না। সে তার স্ত্রী, কিন্তু আচরণ করছে যেন একজন অপরিচিত মানুষের মতো। রাত 9টা বেজে যায়। ফারিয়া ফিরে আসে। তার মুখে হাসি, চোখে আনন্দ লেগে আছে। ফারহান দরজা খুলে দেয়। সে জিজ্ঞেস করে, কেমন ছিল আর সারা সন্ধ্যা? ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো ছিল। বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হলো। কারা ছিল? ফারিয়া তাকায় ফারহানের দিকে। তার চোখে বিরক্তি। সে শক্ত গলায় বলে, ফারহান, তুমি কি আমাকে জেরা করছো? আমি কোথায় গেলাম, কার সাথে দেখা করলাম, এসব তোমার জানার দরকার নেই। আমি তোমার বন্দি না। আমি জেরা করছি না ফারিয়া আপু, আমি শুধু জানতে চাইছিলাম তুমি আমার স্ত্রী, তাই। স্ত্রী? তুমি কি মনে করো আমি তোমার স্ত্রী? ফারহান, আমি শুধু এই বাড়িতে থাকছি কারণ আমার বাবা চেয়েছে, কিন্তু তার মানে এই না যে আমি তোমার সব কথা শুনবো। আমি আমার জীবন আমার মতো চালাবো, তুমি তোমার মতো চালাও। এই কথা বলেই ফারিয়া ঘরে ঢোকে। দরজা বন্ধ করে দেয়। ফারহান দাঁড়িয়ে থাকে বাহিরে। তার চোখ দিয়ে জল পড়ে। সে মুছে ফেলে। নামে নিচে। রীতি বেগম রান্নাঘরে কাজ করছে। সে ফারহানকে দেখে বলে, কি হয়েছে? মুখ এত খারাপ কেন? কিছু না আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি। ফারহান বের হয়ে যায় বাসা থেকে। সে হাঁটতে থাকে রাস্তা দিয়ে। তার মনে হচ্ছে তার বুক ফেটে যাচ্ছে। সে ভালোবাসে ফারিয়াকে, কিন্তু ফারিয়া তাকে ঘৃণা করে। সে তার জন্য সব কিছু করতে চায়, কিন্তু ফারিয়া কিছুই মানে না। সে হাঁটতে হাঁটতে একটা পার্কে পৌঁছায়। বসে পড়ে একটা বেঞ্চে। তার ফোন বাজে। সে দেখে তার বন্ধু রাফিন ফোন করেছে। সে রিসিভ করে। কোথায় রে? বাসায় নেই শুনলাম। সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। মিথ্যা বলছিস? আমি বুঝতে পারছি বউয়ের সাথে ঝামেলা করেছিস। রাফি, আমি আর পারছি না। সে আমাকে মানুষই মনে করে না। আমি যা করি সব উপেক্ষা করে। আজ বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল, আমাকে নিয়ে যায়নি। আমি জিজ্ঞেস করলাম কার সাথে দেখা করলো, সে রেগে গেল, বলল আমি তার বন্ধী না। শোন ফারহান, তুই ভুল করছিস। মেয়েদের এভাবে আঁকড়ে ধরলে চলে না। তুই একটু স্পেস দে। সে যদি দেখে তুই তাকে স্বাধীনতা দিচ্ছিস, তাহলে সে নিজের থেকেই তোর কাছে আসবে। কিন্তু আমি তো চাই সে আমার কাছে থাকুক। আমি তাকে ভালোবাসি। ভালোবাসা মানেই তো বন্দি করে রাখা না। তুই তাকে স্বাধীনতা দে। আর শোন, তুই কি জানিস সে কার সাথে দেখা করতে গিয়েছিল? না, সে বলেনি। তাহলে খোঁজ নে, কিন্তু সরাসরি জিজ্ঞেস করিস না, একটু কৌশলে। ফারহান ফোন কাটে। সে ভাবতে থাকে রাফির কথা। হয়তো সে ঠিকই বলেছে। হয়তো ফারিয়াকে একটু স্বাধীনতা দিতে হবে। কিন্তু তার মনে সন্দেহ থেকেই যাচ্ছে। ফারিয়া কার সাথে দেখা করতে গিয়েছিল? কেন সে এত খুশি ছিল ফিরে এসে? সে বাসায় ফিরে আসে। ঘরে ঢুকে দেখে ফারিয়া বিছানায় শুয়ে ফোনে কথা বলছে। সে আবারও হাসছে। ফারহান দাঁড়িয়ে থাকে দরজায়। ফারিয়া তাকে দেখে দ্রুত ফোন কাটে। ফারহানের কাছে এগিয়ে আসে, বলে নরম গলায়, আপু, আমরা কি একটু কথা বলতে পারি? এখন না ফারহান, আমার ঘুম পাচ্ছে। প্লিজ আপু, শুধু 5 মিনিট। ফারিয়া বিরক্ত হয়ে উঠে বসে। শক্ত গলায় বলে, কি বলবে বলো। ফারহান বসে পড়ে বিছানার পাশে মেঝেতে। সে তাকায় ফারিয়ার দিকে। তার চোখে আকুতি। আপু, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। আমি জানি আমি তোমার জীবনে হঠাৎ করে এসে পড়েছি, কিন্তু প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে প্রমাণ করতে চাই যে আমি তোমার জন্য সঠিক মানুষ। আমি তোমাকে খুশি রাখতে পারবো। কারণ তুমি বুঝছো না, এটা সুযোগ দেওয়া বা না দেওয়ার ব্যাপার না। আমি তোমাকে কখনো ভালোবাসার মানুষ হিসেবে দেখিনি। তুমি আমার বান্ধবীর ছোট ভাই, 3 বছরের ছোট। আমি কিভাবে তোমাকে স্বামী হিসেবে মেনে নেব? বয়সের পার্থক্য তো মাত্র 3 বছর। এটা কোনো সমস্যা না। অনেকেই আছে যাদের স্ত্রী বয়সে বড়। কারণ শুধু বয়স না, তুমি বুঝছো না। আজ যে ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সে আমাকে প্রত্যাখ্যান করে গেছে। সবার সামনে আমাকে অপমানিত করেছে। আর তুমি সেই মুহূর্তে এসে আমাকে বিয়ে করে ফেলেছো। তুমি কি মনে করো আমি খুশি হব? তুমি কি মনে করো আমি তোমাকে ভালোবাসবো? ফারহানের চোখ দিয়ে জল পড়ে। সে মুছে ফেলে। ভাঙা গলায় বলে, আমি সেই ছেলে না আপু। আমি তোমাকে কখনো প্রত্যাখ্যান করব না। আমি তোমাকে কখনো অপমানিত করব না। আমি তোমাকে ভালোবাসি সত্যিকারের। 3 বছর ধরে আমি তোমার কথা ভেবেছি, তোমার ছবি দেখে বসে থেকেছি। তোমাকে না পেলে আমি বাঁচতে পারবো না। এটা তোমার সমস্যা ফারহান, আমার না। আমি তোমাকে কখনো আশা দেইনি। তুমি একতরফা ভালোবেসেছো আর আমাকে বিয়ে করে ফেলেছো, কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসতে বাধ্য।
ফারান উঠে দাঁড়ায়, তার মুখ শক্ত হয়ে যায়। সে শান্ত ও দৃঢ় গলায় বলে, ঠিক আছে, আমি বুঝেছি তুমি আমাকে চাও না, কিন্তু আমি হার মানব না। আমি তোমাকে জয় করব। যতদিন না তুমি নিজে থেকে আমাকে ভালোবাসো ততদিন আমি চেষ্টা করব। আর হ্যাঁ, তুমি যেখানেই চাও, যার সাথে দেখা করো, সেটা তোমার ব্যাপার। আমি আর কিছু বলবো না, কিন্তু মনে রেখো তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। এটা কেউ বদলাতে পারবে না। এই কথা বলে ফারান বের হয়ে যায় ঘর থেকে। ফারিয়া বসে থাকে স্থির হয়ে, তার মনে কেমন যেন লাগছে। ফারানের কথার একটা ব্যথা ছিল যেটা তার মনে লাগলো, কিন্তু সে নিজেকে শক্ত করে। সে বলে নিজেকে যে সে ফারানকে কখনো ভালোবাসবে না। দিন যেতে থাকে, ফারান আর আগের মতো ফারিয়ার পিছনে ঘোরে না। সে ভার্সিটিতে যায়, ফিরে আসে, কিন্তু ফারিয়াকে কিছুই বলে না। সে আর উপহার আনে না, আর কোনো কথা বলার চেষ্টাও করে না। ফারিয়া প্রথমে স্বস্তি বোধ করে। সে ভাবে যে ফারান অবশেষে বুঝেছে, কিন্তু কিছুদিন পর তার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগে। সে লক্ষ্য করে যে ফারান তাকে এড়িয়ে চলছে। সকালে উঠে সে দেখে ফারান আগেই বের হয়ে গেছে। রাতে ফিরে এসে সরাসরি ঘরে ঢুকে যায়, কোনো কথাই বলে না। খাবার সময় টেবিলে বসে, কিন্তু ফারিয়ার দিকে তাকায় না। একদিন ফারিয়া রান্নাঘরে দাঁড়িয়ে আছে। ফাইজা পাশে এসে দাঁড়িয়ে বলে, ফারিয়া, তুই ফারানের সাথে কি করেছিস? ও তো একদম চুপ হয়ে গেছে। আগে অন্তত হাসতো, কথা বলতো, এখন তো মনে হয় কোনো রোবট। আমি কিছু করিনি, সে নিজেই এমন আচরণ করছে। তুই জানিস ফারিয়া, ও তোকে খুব ভালোবাসে। ওর জীবনে তুই একমাত্র মানুষ, কিন্তু তুই ওকে এভাবে অবহেলা করছিস, এটা ঠিক না। ফাইজা, তুই তো জানিস কিভাবে এই বিয়ে হয়েছে। আমি তো চাইনি, তাহলে কিভাবে আমি হঠাৎ করে তাকে ভালোবাসবো? কিন্তু তুই একটু চেষ্টা তো করতে পারিস। দেখ না, ও কতটা কেয়ারিং, তোর জন্য সব করতে চায়, কিন্তু তুই তো সব প্রত্যাখ্যান করিস। ফারিয়া কিছুই বলে না। সে বের হয়ে যায় রান্নাঘর থেকে। তার মনে কেমন যেন লাগছে। সে ভাবছে ফাইজার কথা। সত্যি কি সে ফারানকে খুব বেশি অবহেলা করছে? সন্ধ্যায় ফারান বাসায় ফিরে আসে, কিন্তু সে একা না, তার সাথে একটা মেয়ে আছে। মেয়েটা সুন্দর, লম্বা চুল, গায়ের রং ফর্সা। সে পরেছে একটা নীল জিন্স আর সাদা টপ। ফারিয়া জানালা দিয়ে দেখছে। তার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগে। ফারান মেয়েটার সাথে কথা বলছে, হাসছে, মেয়েটাও হাসছে, ফারানের হাতে হাত রাখছে। ফারিয়ার মনে ঈর্ষা জাগে, কিন্তু সে বুঝতে পারছে না কেন। ফারান মেয়েটাকে নিয়ে ভিতরে আসে। রীতি বেগম দেখে অবাক হয়ে যায়। ফাইজাও নেমে আসে সিঁড়ি দিয়ে। ফারান বলে, আম্মু, এই হলো তানিয়া। ওর সাথে আমার ভার্সিটিতে পরিচয়। ও আমার প্রজেক্ট পার্টনার। আজ আমাদের একসাথে কাজ করতে হবে, তাই ওকে নিয়ে এলাম। তানিয়া হাসে, সালাম দেয় রীতি বেগমকে। রীতি বেগমও হাসে, বলে, আরে ভালো তো, বসো বসো, খাওয়া দাওয়া করবে? জি আন্টি, ধন্যবাদ। রীতি বেগম হেসে রান্নাঘরের দিকে চলে যায়। ফারান তানিয়াকে নিয়ে বসে। ফারিয়া রীতি বেগমের হাসি লক্ষ্য করে, আবার ফারান তানিয়ার ক্লোজ হয়ে বসাটাও দেখে সে। তারপর ফারান তানিয়াকে নিয়ে বসে ড্রয়িং রুমে। তারা বই খাতা নিয়ে কাজ শুরু করে। ফারিয়া সিঁড়ির উপর থেকেই দেখছে। তার মনে কেমন যেন লাগছে। ফারান তানিয়ার সাথে এত খোলামেলা কথা বলছে, হাসছে। তার সাথে যেমন কথা বলে না, তানিয়ার সাথে তেমন কথা বলছে। ফারিয়ার রাগে ফুঁসছে। সে নামে নিচে, সোজা চলে যায় রান্নাঘরে। ফাইজা পিছনে পিছনে আসে। কি হলো, মুখে এত রাগী ভাব কেন? কিছু না। মিথ্যা বলিস না, তানিয়াকে দেখে রাগ হচ্ছে না? কেন রাগ হবে? ফারান যার সাথে খুশি তার সাথে বসে কাজ করুন। তাহলে তোর মুখ এত রাগী কেন? দেখ, ফারান তোকে এত ভালোবাসে, কিন্তু তুই তো তাকে কিছুই দিচ্ছিস না। এখন হয়তো ও অন্য কারোর সাথে সময় কাটাচ্ছে। তাতে আমার কি, সে যা খুশি করুক। কিন্তু ফারিয়ার ভিতরে ঝড় উঠেছে। সে বুঝতে পারছে না কেন তার এত রাগ হচ্ছে। সে তো ফারানকে ভালোবাসে না, তাহলে কেন তানিয়াকে দেখে তার ঈর্ষা হচ্ছে? রাত হয়, তানিয়া খেয়ে দিয়ে চলে যায়। ফারান তাকে এগিয়ে দিয়ে আসে গেট পর্যন্ত। ফারিয়া জানালা দিয়ে দেখছে। ফারান তানিয়ার সাথে কথা বলছে, হাসছে। তানিয়া হাত নাড়িয়ে বিদায় নিচ্ছে। ফারান ফিরে আসছে। ফারিয়া দ্রুত বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ফারান ঘরে ঢুকে
সে দেখে ফারিয়া শুয়ে আছে। সে কিছুই বলে না, সরাসরি মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়ে। ফারিয়া চোখ খোলা রেখে শুয়ে আছে। তার মনে নানা চিন্তা ঘুরছে। সে ভাবছে তানিয়া কে, ফারানের সাথে তার সম্পর্ক কি, তারা কি শুধুই প্রজেক্ট পার্টনার নাকি অন্য কিছু। ফারিয়া ঘুরে যায়। সে ফারানের দিকে তাকায়। ফারান ঘুমিয়ে পড়েছে, তার মুখে শান্তি। ফারিয়া ভাবে যে ফারান হয়তো তাকে ভুলে যাচ্ছে, হয়তো তানিয়াকে পছন্দ করছে। এই চিন্তায় তার মনে কষ্ট হয়, কিন্তু সে বুঝতে পারছে না কেন। পরের দিন সকালে ফারিয়া উঠে দেখে ফারান আবার চলে গেছে। সে নিচে নামে। রীতি বেগম নাস্তা বানাচ্ছে। ফারিয়া জিজ্ঞেস করে, আম্মু, ফারান কোথায় গেছে? ভার্সিটিতে বলে গেছে আজ তানিয়ার সাথে আবার দেখা করবে, প্রজেক্ট শেষ করতে হবে। ফারিয়া রেগে যায়। সে কিছু না বলে বসে পড়ে টেবিলে। ফয়জা নেমে আসে, দেখে ফারিয়ার মুখ গোমরা। সে হাসে। কি হয়েছে, আবার রাগ? না, কিছু না। ফারান তানিয়ার সাথে দেখা করতে যাচ্ছে, জেনে রাগ হয়েছে না? কেন রাগ হবে? সে যার সাথে খুশি তার সাথে সময় কাটে। আমি তোকে একটা কথা বলি, তুই যদি ফারানকে এভাবে অবহেলা করতে থাকিস তাহলে একদিন সত্যিই সে তোকে ছেড়ে চলে যাবে। মেয়েরা অনেক আছে যারা ফারানকে পছন্দ করে, তানিয়াও হয়তো তাদের একজন। তুই যদি না তাকে সামলাস তাহলে ফারানকে হারাবে। আমি তো তাকে চাইনি, তাহলে হারাবো কিভাবে? তুই জানিস ফারিয়া, মুখে যাই বলিস না কেন তোর চোখে ঈর্ষা দেখেছি। তুই ফারানকে পছন্দ করতে শুরু করেছিস, শুধু মানতে পারছিস না। ফারিয়া চুপ করে যায়। সে কিছুই বলে না, কারণ সে জানে ফয়জা ঠিকই বলছে। তার মনে ফারানের জন্য একটা অনুভূতি জাগছে, কিন্তু সে তা মানতে চায় না। সন্ধ্যায় ফারান ফিরে আসে, তার সাথে আবারও তানিয়া। তারা বসে কাজ করতে থাকে। ফারিয়া উপর থেকে দেখছে, তার মনে জ্বালা হচ্ছে। সে নামে নিচে সরাসরি চলে যায় ড্রয়িং রুমে। ফারান তাকায় তার দিকে। ফারিয়া বসে পড়ে সোফায়, তুলে নেয় একটা ম্যাগাজিন। সে পড়তে থাকে, কিন্তু চোখ যাচ্ছে ফারান আর তানিয়ার দিকে। তানিয়া হাসছে, ফারানের সাথে কথা বলছে। হঠাৎ সে ফারানের হাতে হাত রাখে, বলে, ফারান, তুমি সত্যি খুব স্মার্ট। এই প্রজেক্টটা তোমার সাহায্য ছাড়া শেষ করতে পারতাম না। ধন্যবাদ, তুমিও তো খুব মেধাবী। ফারিয়া সহ্য করতে পারছে না। সে উঠে দাঁড়ায়, জোরে ম্যাগাজিনটা টেবিলে ছুঁড়ে মারে। সবাই তাকায় তার দিকে। ফারিয়া বলে রাগী গলায়, এত শব্দ কেন? কাজ করতে হলে লাইব্রেরিতে গিয়ে করো, এখানে সবাই আছে। ফারান তাকায় ফারিয়ার দিকে, তাই চোখে একটা অদ্ভুত ভাব। সে হাসে, বলে, সরি, আমরা একটু জোরে কথা বলছিলাম। আমরা চুপ করে কাজ করব। হ্যাঁ, সরি ভাবি। ফারিয়া আরও রেগে যায় ভাবি শুনে। সে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। ফাইজা হাসছে। সে বুঝেছে ফারিয়া ঈর্ষা করছে। রাতে তানিয়া চলে যাওয়ার পর ফারান ঘরে আসে। ফারিয়া বসে আছে বিছানায়, মুখ গোমরা করে। ফারান কাছে এগিয়ে আসে, বলে, কি হয়েছে ফারিয়া আপু, রাগ করেছো? না, কেন রাগ করবো? তাহলে এত মুখ গোমরা কেন? আমার যেমন ইচ্ছা তেমন থাকবো, তোমার কি? ফারান হাসে। সে বসে পড়ে বিছানার পাশে মেঝেতে, মজা করে বলে, তুমি কি তানিয়াকে দেখে জেলাস ফিল করছো? কি বলছো? আমি কেন জেলাস ফিল করবো? তাহলে তো ভালো, কারণ তানিয়া একজন খুব ভালো মেয়ে। ও আমাকে পছন্দ করে, তার সাথে সময় কাটাতে খারাপ লাগে না। ফারিয়া চোখ বড় করে তাকায় ফারানের দিকে। তার মনে আগুন জ্বলে ওঠে। সে রাগী গলায় বলে, তো তুমিও কি তাকে পছন্দ করো? হয়তো, কারণ তুমি তো আমাকে পছন্দই করে না। তাহলে আমি কেন অন্য কাউকে পছন্দ করতে পারবো না? মেয়েটা তো এমনিতেই অনেক ভালো। ফারিয়া লাফিয়ে উঠে তাকায়। সে ফারানের কাছে এগিয়ে আসে, তার কলার ধরে টান দেয়, চিৎকার করে বলে ওঠে, তুমি আমার স্বামী, তুমি অন্য কাউকে পছন্দ করতে পারবে না? কত বড় সাহস তোমার! ফারান হাসে, তার চোখে একটা বিজয়ের ভাব। সে ফারিয়ার হাত ধরে টেনে কাছে নিয়ে আসে, নরম গলায় বলে, তাহলে তুমি কি মেনে নিচ্ছ যে আমি তোমার স্বামী? ফারিয়া চোখ বড় করে তাকায়। সে বুঝতে পারে যে ফারান তাকে ফাঁদে ফেলেছে। সে ফারানের থেকে হাত ছাড়িয়ে নেয়, পিছিয়ে যায়। তারপর বলে, আমি আমি তা বলিনি। কিন্তু তুমি তো বলেছো আমি তোমার স্বামী, তার মানে তুমি মেনে নিয়েছো এই বিয়ে? ফারিয়া কিছু বলতে পারছে না। সে ঘুরে তাকায় বারান্দার দিকে। ফারান পিছন থেকে কাছে আসে। সে ফারিয়ার কাঁধে হাত রাখে, নরম গলায় বলে, আপু,
আমি তানিয়াকে পছন্দ করি না, আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে নিয়ে ভাবো কিনা, আর আজ তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি আমাকে নিয়ে ভাবো। ফারিয়া ঘুরে তাকায় ফারানের দিকে, তার চোখে অশ্রু জমে আছে। সে ভাঙা গলায় বলে, তুমি আমার সাথে খেলা করলে? না, আমি খেলা করিনি, আমি শুধু তোমার মন বোঝার চেষ্টা করেছি। আর এখন আমি বুঝেছি যে তুমি আমাকে ঘৃণা করো না, তুমি হয়তো এখনো ভালোবাসো না, কিন্তু তুমি আমাকে নিয়ে ভাবো, এটাই আমার জন্য যথেষ্ট। ফারিয়া মাথা নিচু করে ফেলে, তার মনে ঝড় উঠেছে। সে বুঝতে পারছে যে ফারান ঠিকই বলেছে, সে ফারানকে নিয়ে ভাবছে। তানিয়াকে দেখে তার ঈর্ষা হয়েছে, তার মানে কি সে ফারানকে পছন্দ করতে শুরু করেছে? রাত গভীর হয়ে আসে, ফারিয়া বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। তার মাথায় ঘুরছে ফারানের কথা। সে কি সত্যি ফারানকে নিয়ে ভাবছে? তানিয়াকে দেখে যে ঈর্ষা হয়েছিল, সেটা কি ভালোবাসার লক্ষণ, না শুধুই অধিকারবোধ? ফারিয়া ঘুরে শোয়, দেখে ফারান মেঝেতে শুয়ে আছে, তার মুখে শান্তির ঘুম। চাঁদের আলো পড়ছে তার মুখে। প্রথমবারের মতো ফারিয়া ভালো করে তাকায় ফারানের দিকে। সে দেখে ফারান আসলেই সুদর্শন। তার চোখের কোণে হাসির রেখা আছে, ঠোঁটে মিষ্টি একটা হাসি। তার চুল এলোমেলো হয়ে আছে। ফারিয়ার মনে হয় ফারানকে একবার স্পর্শ করতে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে চোখ বড় করে ঘুমানোর চেষ্টা করে, ঘুমানোর চেষ্টা করে। সকালে ফারিয়া ঘুম থেকে উঠে দেখে ফারান বিছানার পাশে বসে আছে, তার হাতে একটা চায়ের কাপ। সে হাসে, বলে, গুড মর্নিং আপু, তোমার জন্য চা বানিয়ে এনেছি। ফারিয়া উঠে বসে। সে লজ্জা পাচ্ছে গতকালের ঘটনার জন্য। সে চায়ের কাপ নেয়, ছোট গলায় বলে, ধন্যবাদ। ফারিয়া আপু, আজ শুক্রবার, ছুটির দিন, আমরা কি কোথাও বেড়াতে যেতে পারি? ফারিয়া তাকায় ফারানের দিকে, তার চোখে আগ্রহ জাগে, কিন্তু সে বলে, কোথায় যাবে? যেখানে তুমি চাও, হয়তো লেকে বা পার্কে, আমরা দুজনে একসাথে সময় কাটাতে পারি। ফারিয়া ভাবে কিছুক্ষণ, তারপর মাথা নাড়াই বলে, ঠিক আছে, চলো। ফারান খুশিতে লাফিয়ে ওঠে। সে উৎসাহের সাথে বলে, সত্যি তুমি যাবে আমার সাথে? হ্যাঁ, কিন্তু মনে করো না যে আমি তোমাকে মেনে নিয়েছি, শুধু একটু বাইরে যেতে ইচ্ছে করছে। কোনো সমস্যা নেই, আমি শুধু খুশি যে তুমি আমার সাথে যাচ্ছ। তারা তৈরি হয়। ফারিয়া পরে একটা হালকা গোলাপি শাড়ি, চুল খোলা রাখে, হালকা মেকআপ করে। ফারান পরে একটা নীল শার্ট আর কালো প্যান্ট। তারা নিচে নামে। রীতি বেগম দেখে অবাক হয়ে যায়। তোমরা কোথায় যাচ্ছ? আম্মু, আমরা একটু বেড়াতে যাচ্ছি, দুপুরে ফিরবো। রীতি বেগম হাসে, তার মনে হয় হয়তো ফারিয়া ফারানকে মেনে নিতে শুরু করেছে। ফাইজাও নিচে নামে। সে হাসে, বলে, বাহ, রোম্যান্টিক ডেট, খুব ভালো। ফারিয়া লজ্জায় লাল হয়ে যায়। সে কিছুই বলে না। তারা বের হয়ে যায় বাসা থেকে। তারা রিকশায় উঠে চলে যায় হাতিঝি লেকের দিকে। সকালের রোদ মিষ্টি লাগছে, রাস্তার মানুষজন হাঁটছে, কিছু বাচ্চা খেলছে। রিকশায় বসে ফারিয়া তাকিয়ে আছে বাহিরের দিকে, ফারান তাকিয়ে আছে ফারিয়ার দিকে। তার মনে হয়েছে এই মুহূর্তটা সে সারা জীবন মনে রাখবে। তারা লেকে পৌঁছায়। লেকের পাশে অনেক মানুষ, কেউ হাঁটছে, কেউ বসে আছে। ফারান ফারিয়ার হাত ধরে বলে, চলো ওইদিকে যাই, ওখানে কম ভিড়। ফারিয়া প্রথমে হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু তারপর থামে। সে হাত ধরতে দেয়। তারা হাঁটতে থাকে লেকের ধারে। হালকা বাতাস বইছে, ফারিয়ার চুল উঠছে। ফারান তাকিয়ে আছে তার দিকে। সে নরম গলায় বলে, তোমায় খুব সুন্দর লাগছে আপু। ফারিয়া তাকায় ফারানের দিকে, তার মনে কেমন যেন লাগছে। সে বলে, ধন্যবাদ। তারা একটা বেঞ্চে বসে পড়ে। লেকের জল চিকচিক করছে রোদে, কিছু পাখি উড়ছে আকাশে। ফারান বলে, আপু, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি? আমি জানি তুমি আমাকে এখনো পুরোপুরি মেনে নাওনি, কিন্তু আমি অপেক্ষা করব, যতদিন লাগে ততদিন। আমি তোমাকে প্রমাণ করে দেব যে আমি তোমার জন্য সঠিক মানুষ। আমি তোমাকে সুখী করতে পারবো। ফারিয়া চুপ করে থাকে, তারপর ছোট গলায় বলে, আর আমি খুবই বিভ্রান্ত। আমি বুঝতে পারছি না আমার কি হচ্ছে। কালকে যখন তানিয়াকে দেখলাম তোমার সাথে, আমার মনে ঈর্ষা হয়েছিল, আমার রাগ হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারছি না এটা কেন হলো। আমি তো তোমাকে ভালোবাসি না। ফারান হাসে। সে ফারিয়ার মুখের দিকে তাকিয়ে বলে, হয়তো তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো, শুধু মানতে পারছো না।
জেলাসি ফিল হলো ভালোবাসার একটা লক্ষণ। যখন তুমি কাউকে তোমার মনে করো তখন অন্য কাউকে তার কাছে দেখলে রাগ হবে। ফারিয়া মাথা নাড়ে, বলে, হয়তো তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার সময় লাগবে। আমি তাড়াতাড়ি সব মেনে নিতে পারবো না। আমি বুঝতে পারছি, তুমি যতটা সময় চাও ততটা সময় নাও, আমি অপেক্ষা করব। তারা কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর ফারান উঠে দাঁড়ায়, বলে, চলো আইসক্রিম খাই। ফারিয়া হাসে। এটা প্রথমবার ফারান তাকে হাসতে দেখছে। তার মনে খুশি জাগে। তারা চলে যায় একটা আইসক্রিমের দোকানে। ফারান কিনে দেয় চকলেট ফ্লেভার আইসক্রিম। তারা খেতে খেতে হাঁটতে থাকে। হঠাৎ ফারিয়ার ফোন বাজে। সে দেখে অজানা একটা নাম্বার। সে রিসিভ করে। হ্যালো। অপর প্রান্ত থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে। হ্যালো ফারিয়া, আমি রিয়াদ। মনে আছে আমার কথা? ফারিয়া চোখ বড় হয়ে যায়। রিয়াদ? যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল সেই রিয়াদ, যে তাকে বিয়ের আসরে ছেড়ে চলে গিয়েছিল। রিয়াদ, তুমি কেন ফোন করেছো? আমি তোমার সাথে কথা বলতে চাই। আমাকে একটা সুযোগ দাও। কিসের সুযোগ? তুমি তো আমাকে বিয়ের আসরে ছেড়ে চলে গিয়েছিলে যৌতুকের টাকার জন্য। তুমি আমাকে, আমার পরিবারকে অপমানিত করেছিলে সবার সামনে। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমার কারণ ছিল। আমি তোমার সাথে দেখা করতে চাই, প্লিজ। না, আমি তোমার সাথে দেখা করতে চাই না। আর আমার বিয়ে হয়ে গেছে। আমি জানি, কিন্তু প্লিজ শুধু একবার দেখা করো। আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। ফারিয়া ফোন কেটে দেয়। তার হাত কাঁপছে। ফারান তাকায় তার দিকে, জিজ্ঞেস করে, কে ছিল? তুমি ঠিক আছো? কিছু না, ভুল নাম্বার। ফারান বুঝতে পারছে ফারিয়া মিথ্যা বলছে, কিন্তু সে কিছুই বলে না। তারা চলে যায় ঘরে। বাসায় ফিরে ফারিয়া চুপচাপ হয়ে যায়। সে কথা বলে না কারোর সাথে। রাতে খাবার সময়ও সে মুখ গোমড়া করে বসে থাকে। ফারান চেষ্টা করে তার সাথে কথা বলতে, কিন্তু ফারিয়া উত্তর দেয় না। রাতে ঘরে এসে ফারান জিজ্ঞেস করে, আপু সত্যি বলো, কে ফোন করেছিল? তুমি এত চুপচাপ কেন? আমি বলছি না ভুল নাম্বার। আমি বিশ্বাস করছি না, তুমি কিছু লুকাচ্ছ। ফারিয়া রেগে যায়। সে জোরে বলে, ফারহান, আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না। আমি যার সাথে খুশি তার সাথে কথা বলতে পারি। কিন্তু তুমি আমার স্ত্রী, আমার জানার অধিকার আছে। অধিকার? কিসের অধিকার? তুমি কে আমাকে প্রশ্ন করার? আমি তোমাকে বিয়ে করতে চাইনি, মনে নেই? ফারান স্থির হয়ে দাঁড়ায়। তার মুখ শক্ত হয়ে যায়। সে ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, আমি আর কিছু জিজ্ঞেস করবো না, তুমি যা খুশি তাই করো। এই কথা বলেই ফারান বের হয়ে যায় ঘর থেকে। ফারিয়া বসে থাকে স্থির হয়ে। তার মনে কষ্ট হচ্ছে। সে জানে সে ফারানকে কষ্ট দিয়েছে, কিন্তু রিয়াদের ফোনে তার মন বিচলিত হয়ে গেছে। সে ভাবছে রিয়াদ কেন ফোন করলো, কী বলতে চাই সে। পরের দিন থেকে ফারান আবারও চুপচাপ হয়ে যায়। সে ফারিয়ার সাথে কথা বলে না। সকালে উঠে চলে যায়। রাতে ফিরে এসে সরাসরি ঘরে ঢোকে। ফারিয়া মনে করে যে ফারান রাগ করে আছে। তার মনে কষ্ট হচ্ছে। সে চায় ফারানের সাথে কথা বলতে, কিন্তু পারছে না। সন্ধ্যায় ফারিয়ার আবার ফোন আসে। এবার আবারও রিয়াদ। ফারিয়ার রিসিভ করে। ফারিয়া, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি তোমার সাথে দেখা করতে চাই। কাল সন্ধ্যায় কফি হাউসে আসতে পারবে? রিয়াদ, আমি বলেছি না আমার বিয়ে হয়ে গেছে। আমি তোমার সাথে দেখা করতে পারবো না। প্লিজ ফারিয়া, শুধু একবার। আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। তুমি জানো না আমি কেন এখনো বিয়ে করিনি। তোমার সাথে কথা না বলে আমি শান্তি পাচ্ছি না। ফারিয়া ভাবে কিছুক্ষণ, তারপর বলে, ঠিক আছে, শেষবার, কাল সন্ধ্যায় আসবো। সে ফোন কাটে। ঘুরে দেখে ফারান দাঁড়িয়ে আছে দরজায়। তার চোখে প্রশ্ন। ফারিয়া চমকে যায়। কার সাথে দেখা করতে যাচ্ছ কাল? আমার বন্ধুর সাথে। মিথ্যা বলো না, আমি শুনেছি তোমার কথা। তুমি রিয়াদের সাথে দেখা করতে চাচ্ছ, তাই না? ফারিয়া চুপ করে যায়। ফারান কাছে এগিয়ে আসে। তার মুখ রাগে লাল হয়ে আছে। সে ধীর কিন্তু রাগী গলায় বলে, যে তোমাকে বিয়ের আসরে ছেড়ে গিয়েছিল, যে তোমাকে অপমানিত করেছিল, তার সাথে তুমি দেখা করতে যাচ্ছ কেন? সে আমার সাথে কথা বলতে চায়, বুঝিয়ে বলতে চায় কেন সে বিয়ে করেনি। আর তুমি শুনতে চাও? তুমি কি ভুলে গেছো যে তুমি এখন বিবাহিত? তুমি আমার স্ত্রী। আমি তোমার স্ত্রী, কিন্তু তার মানে এই না যে আমি আমার অতীত ভুলে যাব। রিয়াদের সাথে আমার অনেক সময় কেটেছে। আমি তাকে প্রায় বিয়ে করতে যাচ্ছিলাম। আমি জানতে চাই কেন সে আমাকে ছেড়ে গেল। তুমি জানো ফারিয়া, আমি তোমাকে অনেক সহ্য করেছি। তোমার অবহেলা সহ্য করেছি, তোমার ঠান্ডা ব্যবহার সহ্য করেছি, কিন্তু এটা আমি সহ্য করব না। তুমি যদি রিয়াদের সাথে দেখা করো,
তাহলে বুঝে নেব যে তুমি আমাকে কখনোই মেনে নেবে না। এটা তোমার সমস্যা ফারান, আমি যা ঠিক মনে করি তাই করব। ফারান স্থির হয়ে দাঁড়ায়, তার চোখে বেদনা। সে শান্ত গলায় বলে, ঠিক আছে, তুমি যাও, কিন্তু মনে রেখো যদি তুমি তার কাছে যাও তাহলে আমি আর তোমার পেছনে ছুটব না, আমি হার মেনে নেব। এ কথা বলেই ফারান বের হয়ে যায় ঘর থেকে। ফারিয়া বসে থাকে স্থির হয়ে, তার মনে ঝড় উঠেছে। সে কি করবে? রিয়াদের সাথে দেখা করবে নাকি ফারানের কথা শুনবে? পরের দিন সন্ধ্যায় ফারিয়া তৈরি হয়। সে পরে একটা হলুদ শাড়ি, মেকআপ করে, চুল বেঁধে নেয়। ফারান ঘরে এসে দেখে তার মুখে কোনো অভিব্যক্তি নেই। সে চুপ করে দাঁড়িয়ে থাকে। ফারিয়া তার দিকে তাকায়। একটা মুহূর্তের জন্য তার মনে হয় যাওয়া উচিত না, কিন্তু তারপর সে নিজেকে শক্ত করে। সে বের হয়ে যায়। কফি হাউসে রিয়াদ বসে আছে। সে দেখতে সুদর্শন, তার পরনে একটা কালো শার্ট। ফারিয়াকে দেখে সে উঠে দাঁড়ায়, হাসে। ফারিয়া বসে পড়ে তার সামনে। রিয়াদ বলে, তুমি এসেছো? আমি ভেবেছিলাম তুমি আসবে না। আমি এসেছি শুধু তোমার কথা শোনার জন্য। বলো কি বলবে। ফারিয়া, আমি তোমাকে ছেড়ে যাইনি, কারণ আমি তোমাকে চেয়েছিলাম। আসলে হুট করে তোমার বাবার কাছে আমার বাবা অনেক টাকা চেয়ে বসে, কারণ আমার বাবা হঠাৎ করেই স্ট্রোক করে। অনেক টাকার দরকার পড়ে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আমার পরিবার সিদ্ধান্ত নিয়েছিল যে এই অবস্থায় বিয়ে করা উচিত না, টাকাও ছিল না, তাই এমনটা ঘটে। কিন্তু আমি তোমাকে বলতে পারিনি, কারণ সময় ছিল না। তুমি আমাকে একটু ফোন করতে পারতে, একটা মেসেজ পাঠাতে পারতে। তুমি আমাকে সবার সামনে অপমান করে খেলে। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু ফারিয়া, আমি তোমাকে এখনও ভালোবাসি। আমি জানি তোমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি চাই তুমি আমার কাছে ফিরে আসো। ফারিয়া চোখ বড় করে তাকায়। সে বলে, কি বলছো তুমি? আমার বিয়ে হয়ে গেছে, আমি কিভাবে তোমার কাছে ফিরে আসবো? ডিভোর্স নাও। আমি জানি তুমি সেই ছেলেকে ভালোবাসো না, সে তো তোমার বান্ধবীর ছোট ভাই, 3 বছরের ছোট। তুমি কিভাবে তাকে ভালোবাসবে? ফারিয়া চুপ করে যায়। রিয়াদ এগিয়ে এসে ফারিয়ার হাত ধরে বলে, ফারিয়া, আমার কাছে ফিরে আসো। আমি তোমাকে সুখী করব। আমি তোমাকে কখনো কষ্ট দেব না। ফারিয়া তার হাত ছাড়িয়ে নেয়, উঠে দাঁড়ায়। সে কঠিন গলায় বলে, রিয়াদ, আমি তোমার কথা শুনলাম, কিন্তু আমি তোমার কাছে ফিরে আসতে পারবো না। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে এমন পরিস্থিতিতে যা আমি চাইনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে ফারান আমার জন্য কতটা যত্নশীল। সে আমাকে ভালোবাসে, সে আমার জন্য সব কিছু করতে প্রস্তুত। আর তুমি আমাকে সবার সামনে ছেড়ে গিয়েছিলে, তুমি আমাকে অপমানিত করেছিলে। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। কিন্তু ফারিয়া, না, আর কিছু শুনতে চাই না। আমার বিয়ে হয়ে গেছে, আর আমি আমার স্বামীর সাথেই থাকবো। এই কথা বলেই ফারিয়া বের হয়ে যায় কফি হাউস থেকে। তার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। সে বুঝতে পারছে যে সে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। রিয়াদের কথা শুনে তার মনে কোনো টান অনুভব হয়নি, বরং তার মনে পড়ছে ফারানের কথা, যে তার জন্য প্রতিদিন চা বানিয়ে আনে, যে তার জন্য ফুল কিনে আনে, যে তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনে। ফারিয়া দ্রুত পায়ে হাঁটতে থাকে বাসার দিকে। বাসায় পৌঁছে ফারিয়া দেখে বাড়ির সব লাইট নেভানো, শুধু তার ঘরের লাইট জ্বলছে। সে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে ওঠে। ঘরে ঢুকে দেখে ফারান বিছানায় বসে আছে। তার চোখ লাল, মনে হচ্ছে কেঁদেছে। ফারিয়াকে দেখে সে উঠে দাঁড়ায়। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। সে কোমল গলায় বলে, ফিরে এসেছো? কেমন ছিল তোমার মিটিং? রিয়াদ কি বলল? ফারিয়া কাছে এগিয়ে আসে। তার চোখে অশ্রু জমে আছে। সে ভাঙা গলায় বলে, ফারান, আমি ভুল করেছি, আমার ওখানে যাওয়া উচিত হয়নি। তাহলে কেন গেলে? কারণ আমি বোকা। আমি ভেবেছিলাম হয়তো রিয়াদের কোনো ভুল কারণ ছিল, কিন্তু সেখানে গিয়ে আমি বুঝলাম যে তার কাছে কোনো কারণ নেই যা আমাকে সান্ত্বনা দিতে পারে। সে আমাকে ছেড়ে গিয়েছিল যখন আমার সবচেয়ে বেশি তার দরকার ছিল। আর তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে যখন সবাই আমাকে অপমানিত হতে দেখেছিল। ফারান চুপ করে দাঁড়িয়ে থাকে। ফারিয়া আরও কাছে এগিয়ে আসে। সে ফারানের হাত ধরে বলে কাঁদতে কাঁদতে, ফারান, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। তুমি আমার জন্য সব কিছুই করেছো, কিন্তু আমি শুধু তোমাকে অবহেলাই করেছি। তুমি আমাকে ভালোবেসেছো, কিন্তু আমি তোমাকে ঘৃণা করেছি। আমি সত্যিই দুঃখিত। ফারানের চোখ দিয়ে জল পড়ে। সে ফারিয়াকে টেনে নিয়ে জড়িয়ে ধরে, ভাঙা গলায় বলে, আপু, তুমি জানো না আমি কতটা কষ্ট পেয়েছি। যখন তুমি রিয়াদের কাছে গেলে আমার মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আমার মনে হয়েছিল তুমি আমাকে কখনো মেনেই নেবে না।
আমি জানি আমি ভুল করেছি, কিন্তু সেখানে গিয়ে আমি বুঝেছি যে আমি কাকে চাই। আমি তোমাকে চাই ফারহান। তুমি আমার স্বামী, তুমি আমার জীবন। ফারহান ফারিয়ার মুখের দিকে তাকায়, তার চোখে প্রশ্ন। তুমি কি সত্যি এটা বলছো? তুমি কি সত্যি আমাকে চাও? ফারিয়া মাথা নাড়ায়, দৃঢ় গলায় বলে। হ্যাঁ, আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি ফারহান। ফারহান চোখ বড় করে তাকায়, সে অবিশ্বাসের সাথে বলে। তুমি কি বললে? তুমি আমাকে ভালোবাসো? ফারিয়া হাসে কান্নার মধ্যেই, বলে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি না কখন এটা হলো, হয়তো যখন তুমি প্রথম আমার জন্য চা বানিয়ে এনেছিলে, বা যখন তুমি আমার জন্য ফুল কিনে এনেছিলে, বা যখন তুমি প্রতিদিন আমার জন্য অপেক্ষা করতে। আমি বুঝতে পারিনি, কিন্তু আজ যখন রিয়াদের সাথে বসেছিলাম তখন আমি বুঝেছি আমার মন শুধু তোমার কথাই ভাবছিল। আমি তোমাকে ভালোবাসি ফারহান, খুব বেশি। ফারহান আর নিজেকে সামলাতে পারে না, সে ফারিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, তার মুখ ফারিয়ার চুলে লুকিয়ে ফেলে, কাঁদে। ফারিয়াও কাঁদছে, তারা দুইজনে একে অপরকে ধরে কাঁদছে। সব কষ্ট, সব বেদনা, সব ভুল বোঝাবুঝি যেন ধুয়ে যাচ্ছে এই কান্নায়। কিছুক্ষণ পর ফারহান মুখ তুলে তাকায় ফারিয়ার দিকে, সে ফারিয়ার চোখে জল মুছিয়ে দেয়, হাসে, বলে। তুমি জানো 3 বছর ধরে আমি এই কথা শোনার জন্য অপেক্ষায় ছিলাম, তুমি যে আমাকে ভালোবাসো। আমি জানি, আর আমি তোমাকে আরও কষ্ট দিয়েছি, কিন্তু এখন থেকে আমি তোমাকে খুশি রাখবো, প্রতিজ্ঞা করছি। আমি শুধু তোমাকেই চাই আপু, তোমাকে আমার পাশে পেলেই আমি খুশি। ফারিয়া হাসে, সে টিপটো করে দাঁড়ায়, ফারহানের ঠোঁটে একটা চুমু দেয়। ফারহান চোখ বন্ধ করে ফেলে, তার মনে হচ্ছে সে স্বর্গে আছে। ফারিয়া পিছিয়ে আসে, লজ্জায় লাল হয়ে যায়। ফারহান তাকে আবারও টেনে নেয়, এবার ঠিক মতো চুমু খায়। ফারিয়া চোখ বন্ধ করে সাড়া দেয়। তাদের প্রথম চুমু ভালোবাসা আর আবেগে ভরা। তারা আলাদা হয়। ফারহান মজা করে বলে। তুমি জানো আমি মেঝেতে ঘুমানো বন্ধ করতে পারবো এখন। ফারিয়া হাসে, লজ্জিত গলায় বলে। হ্যাঁ, এখন থেকে তুমি বিছানায় ঘুমাবে আমার পাশে। সত্যি? তুমি নিশ্চিত? হ্যাঁ, তুমি আমার স্বামী, তোমার জায়গা আমার পাশে। ফারহান খুশিতে ফারিয়াকে তুলে ঘোরায়। ফারিয়া হাসতে থাকে, তাদের হাসির আওয়াজ ভেসে যায় ঘরের বাহিরে। নিচে ফাইজা দাঁড়িয়ে শুনছে, সে হাসে, তার মনে হয় অবশেষে ফারিয়া ফারহানকে মেনে নিয়েছে। রীতি বেগমও এসে দাঁড়ায় পাশে, তিনিও হাসেন, বলেন। মনে হচ্ছে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ আম্মু, ফারিয়া অবশেষে বুঝেছে যে ফারহান তার জন্য কতটা ভালো। তারা নিচে চলে যায়। উপরে ফারহান আর ফারিয়া বিছানায় বসে কথা বলছে। ফারহান বলে। আপু, আমি তোমাকে একটা কথা বলি। বলো। তানের ব্যাপারটা, সেই সত্যিই শুধু প্রজেক্ট ছিল। আমি তোমাকে জেলাস ফিল করাতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম তুমি আমাকে নিয়ে ভাবো কিনা। আর তুমি ঈর্ষা করেছিলে, তখন আমি বুঝেছিলাম তুমি আমাকে নিয়ে ভাবো। ফারিয়া চোখ পাকিয়ে তাকায়, তারপর বলে। তুমি খুব খারাপ, আমাকে এভাবে জেলাস করিয়েছো। কিন্তু তাতে কাজ হয়েছে না। তুমি বুঝতে পেরেছো যে তুমি আমাকে নিয়ে ভাবো। হ্যাঁ, কিন্তু এখন থেকে এসব করবে না। আমি তোমার স্ত্রী, তুমি অন্য কোনো মেয়ের সাথে এভাবে সময় কাটাবে না। ফারহান হাসে, বলে। জেলাস টাইপের বউ পেলাম দেখছি। হ্যাঁ, আমি জেলাস, তুমি আমার, শুধু আমার। ফারহান ফারিয়াকে কপালে চুমু দেয়, বলে। আর তুমি শুধু আমার। তারা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। প্রথমবারের মতো তারা একসাথে বিছানায় ঘুমোচ্ছে। ফারিয়া ফারহানের বুকে মাথা রেখে শুয়ে আছে। ফারহান তার চুলে হাত বোলাচ্ছে, নরম গলায় বলে। ফারিয়া আপু, তুমি জানো আমি কতটা খুশি? আমিও খুশি। আমি দুঃখিত যে তোমাকে এত কষ্ট দিয়েছি। এখন আর সেসব ভেবো না, এখন থেকে শুধু সুখের দিন আসবে। আমরা একসাথে থাকবো, একসাথে হাসবো, একসাথে জীবন কাটাবো। হ্যাঁ, একসাথে। তারা চুপ করে শুয়ে থাকে। চাঁদের আলো পড়ছে তাদের মুখে। ফারিয়া ভাবছে কিভাবে তার জীবন বদলে গেছে। কিছুদিন আগেও সে ফারহানকে সহ্য করতে পারত না, আর এখন সে তাকে ভালোবাসে। জীবন কত অদ্ভুত। ফারহান ভাবছে কিভাবে তার স্বপ্ন পূরণ হয়েছে। 3 বছর ধরে সে ফারিয়াকে ভালোবেসেছে, আর এখন ফারিয়া তার বউ, তার প্রেমিকা, তার জীবন। কিছুক্ষণ পর ফারিয়া ছোট গলায় বলে। ফারহান, হুম। তুমি কি আমাকে ক্ষমা করেছো? কিসের জন্য? সব কিছুর জন্য। তোমার সাথে খারাপ ব্যবহারের জন্য, তোমাকে অবহেলা করার জন্য, রিয়াদের কাছে যাওয়ার জন্য। ফারহান ফারিয়ার মুখের দিকে তাকাই, বলে। আপু, ভালোবাসায় ক্ষমা করার কিছু নেই।
তুমি যা করেছো সেটা তোমার পরিস্থিতির কারণে। তুমি হঠাৎ করে আমাকে বিয়ে করেছো, এটা মেনে নিতে তোমার সময় লেগেছে, আমি বুঝতে পারি। আর এখন যেহেতু তুমি আমাকে ভালোবাসো, সব কিছু ঠিক হয়ে গেছে। ফারিয়া চোখ বন্ধ করে ফেলে, বলে, তুমি খুব ভালো ফারান, আমি তোমাকে পেয়ে ভাগ্যবান। না, আমি ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। তারা ঘুমিয়ে পড়ে একে অপরের কোলে। বাহিরে চাঁদ উজ্জ্বল হয়ে আছে, তারা চিকচিক করছে। রাত শান্ত। ফারান আর ফারিয়া জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, ভালোবাসার অধ্যায়। তারা এখন শুধু স্বামী স্ত্রী না, তারা প্রেমিক প্রেমিকা। পরের দিন সকালে ফারিয়া ঘুম থেকে উঠে দেখে ফারান তাকিয়ে আছে তার দিকে। সে লজ্জা পায়, বলে, কি দেখছো? তোমাকে তোমাকে ঘুমের মধ্যে কত সুন্দর লাগছিল। ছি, সকাল সকাল এসব বলছো? সকাল সন্ধ্যা সব সময় বলবো, তুমি আমার বউ, আমার প্রেমিকা। ফারিয়া হাসে। সে ফারানকে আলতো করে একটা চড় মারে, বলে, চলো উঠে পড়ো, নাস্তা বানাতে হবে। না, আজ আমি বানাবো না, তুমি বানাবে। আমি তোমার হাতে রান্না খেতে চাই। ঠিক আছে, আমি বানাবো, কিন্তু তুমি আমাকে সাহায্য করবে। অবশ্যই, আমরা একসাথে বানাবো। তারা উঠে পড়ে, একসাথে রান্নাঘরে যায়। ফারিয়া পরোটা বানায়, ফারান ডিম ভাজে। তারা কথা বলতে বলতে কাজ করে। রীতি বেগম রান্নাঘরে এসে দেখে অবাক হয়ে যায়। ফারিয়া আর ফারান একসাথে রান্না করছে, হাসছে, কথা বলছে। তিনিও হাসেন, বলেন, বাহ, দেখছি তোমরা দুজন একসাথে রান্না করছো। ফারিয়া লজ্জায় লাল হয়ে যায়, বলে, জি আম্মু, আমরা একসাথেই নাস্তা বানাচ্ছি। খুব ভালো, তোমরা এভাবেই থাকো, একসাথে সুখে থাকো। ফাইসাও নেমে আসে। সে দেখে হাসে, বলে, আরে, আমার ছোট ভাই আর আমার বেস্ট ফ্রেন্ড একসাথে রান্না করছে, কি সুন্দর দৃশ্য। আপু, তুমি তো জানতে যে আমি ফারিয়া আপুকে ভালোবাসি, কিন্তু তুমি কখনো সাহায্য করোনি। আমি কিভাবে সাহায্য করব? তুই তো আমাকে বলিসনি। আর ফারিয়াকে কি বলতাম যে আমার ছোট ভাই তোকে ভালোবাসে? তুমি জানতে না? অবশ্যই জানতাম, একটু একটু। 3 বছর ধরে জানি। ফারান সবসময় তোর কথা বলতো, তোর ছবি দেখে বসে থাকতো, কিন্তু আমি কিছুই বলিনি, কারণ ভেবেছিলাম তুই রাগ করবি। হ্যাঁ, আমি রাগ করতাম, কিন্তু এখন আমি খুশি যে ফারান আমাকে ভালোবাসতো। তারা সবাই একসাথে বসে নাস্তা করে। শওকত সাহেবও আসে। তিনি দেখে খুশি হয়, বলেন, ভালো ভালো, দেখছি তোমরা এখন সুখে আছো, এভাবেই থেকো। জি আব্বু। নাস্তার পর ফারান আর ফারিয়া ঘরে যায়। ফারিয়া বলে, ফারান, আমি তোমাকে একটা কথা বলি। বলো। আমি চাই আমরা একটা নতুন শুরু করি। আগে সব কষ্ট, সব ভুল বোঝাবুঝি ভুলে যাই। এখন থেকে শুধু সুখ, শুধু ভালোবাসা। ফারান ফারিয়াকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, নতুন শুরু। আমরা একসাথে নতুন জীবন করব, ভালোবাসা দিয়ে। আর আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না, প্রতিজ্ঞা করছি। তারা একে অপরকে চুমু খায়। তাদের ভালোবাসা এখন পূর্ণতা পেয়েছে। তারা শুধু স্বামী স্ত্রী না, তারা আত্মার সাথী। 2 মাস কেটে যায় সুখের দিনগুলোতেই। ফারিয়া আর ফারান এখন আসল দম্পতির মতো জীবন কাটাচ্ছে। প্রতিদিন সকালে একসাথে ঘুম থেকে ওঠা, একসাথে নাস্তা করা, ফারান ভার্সিটিতে যাওয়া আর বিজনেস সামলানো, আর ফারিয়া বাসায় থেকেই রান্নাবান্নার কাজ শেখা। সন্ধ্যায় ফারান ফিরে এসে ফারিয়ার সাথে সময় কাটানো, রাতে একসাথে ঘুমানো। তাদের জীবন এখন একটা সুন্দর ছন্দে চলছে। ফারিয়া রীতি বেগমের থেকে রান্না শিখছে। সে চেষ্টা করছে ফারানের পছন্দের রান্না বানাতে। ফারান তার পড়াশোনার পাশাপাশি ফারিয়ার জন্য সময় বের করছে। তারা মাঝে মাঝে বাইরে যাচ্ছে, সিনেমা দেখছে, লেকের ধারে হাঁটছে। একদিন সন্ধ্যায় ফারান বাসায় ফিরে আসে। তার মুখে একটা অদ্ভুত চিন্তার ছাপ। ফারিয়া তাকে দেখে বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। সে কাছে এগিয়ে আসে, জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমাকে চিন্তিত লাগছে? কিছু না, শুধু ভার্সিটি কিছু কাজ নিয়ে ভাবছিলাম। মিথ্যে বলছো, আমি তোমার চোখ দেখেই বুঝতে পারছি। বলো কি হয়েছে? ফারান দীর্ঘশ্বাস ফেলে, বসে পড়ে বিছানায়। ফারিয়া তার পাশেই বসে হাত ধরে। ফারান বলে, আসলে আমার একটা অফার এসেছে ভার্সিটি থেকে। তারা আমাকে একটা এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য সিলেক্ট করেছে। 6 মাসের জন্য কক্সবাজার যেতে হবে। সেখানে গ্রামীণ জীবনের উপরে কাজ করতে হবে। ফারিয়া চোখ বড় করে তাকায়। তার মনে একটা অদ্ভুত কষ্ট জাগে। সে বলে,
6 মাস? তুমি 6 মাস আমার থেকে চলে যাবে? হ্যাঁ, কিন্তু আমি যেতে চাই না। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। কিন্তু এটা তো তোমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। তুমি যাবে। না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার এইমাত্র একসাথে হয়েছে। আমি তোমাকে 6 মাসের জন্য ছেড়ে যাব না। ফারিয়া হাসে, তার চোখে অশ্রু জমে আছে, কিন্তু সে শক্ত হয়ে বলে, ফারহান, তুমি যাবে। এটা তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ। আমি তোমাকে আটকাতে পারি না। কিন্তু কোনো কিন্তু নেই, তুমি যাবে। আর আমি এখানে অপেক্ষা করব। 6 মাস তো আর সারা জীবন না। তুমি ফিরে আসবে, আমরা আবার একসাথে থাকবো। ফারহান ফারিয়াকে জড়িয়ে ধরে বলে, তুমি খুব ভালো। আমি তোমাকে মিস করব। আমিও তোমাকে মিস করব, কিন্তু এটা সঠিক সিদ্ধান্ত। পরের সপ্তাহে ফারহান যাবার জন্য রেডি। ফারিয়া কাঁদছে, সে চেষ্টা করছে শক্ত হতে, কিন্তু পারছে না। ফারহান তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে প্রতিদিন ফোন করব, ভিডিও কল করব। তুমি একা থাকবে না। আমি জানি, তুমি সাবধানে থেকো। ভালো থেকো। তুমিও ভালো থেকো। আমার জন্য অপেক্ষা করো। আমি সারা জীবন অপেক্ষা করব। তারা শেষবারের মতো চুমু খায়। তারপর ফারহান চলে যায় ভিতরে। ফারিয়া দাঁড়িয়ে দেখতে থাকে যতক্ষণ না ফারহান দৃষ্টির বাহিরে চলে যায়। তারপর সে ভেঙে পড়ে ফাইজার কাঁধে। ফাইজা তাকে সান্ত্বনা দেয়, চিন্তা করিস না, 6 মাস খুব তাড়াতাড়ি কেটে যাবে। কিন্তু 6 মাস তাড়াতাড়ি কাটে না। প্রথম সপ্তাহ ফারিয়ার কাটে কান্নায়। সে ফারহানের কাপড় জড়িয়ে ধরে ঘুমোয়, তার বালিশে মুখ লুকিয়ে কাঁদে। ফারহান প্রতিদিন ফোন করে, ভিডিও কল করে, কিন্তু তাতে ফারিয়ার কষ্ট কমে না। সে চায় ফারহানকে কাছে, তার স্পর্শ, তার হাসি, তার উপস্থিতি। 2 সপ্তাহ পর ফারিয়া একটু স্বাভাবিক হয়। সে চেষ্টা করে নিজেকে ব্যস্ত রাখতে, রান্নাবান্নায় মন দেয়, বই পড়ে, ফাইজার সাথে সময় কাটায়। কিন্তু রাতে যখন একা ঘরে থাকে তখন ফারহানকে ভীষণ মিস করে। 1 মাস পর একদিন ফারিয়া বাজার করতে যায় ফাইজার সাথে। সেখানে হঠাৎ দেখা হয়ে যায় রিয়াদের সাথে। রিয়াদ তাকে দেখে এগিয়ে এসে বলে, ফারিয়া, তুমি কেমন আছো? ভালো আছি। কেমন চলছে দিন? ভালোই চলছে। আমাকে এখন যেতে হবে। কথাটা বলেই চলে আসে। বাসায় ফিরে ফারিয়া ফারহানকে ফোন করে। ফারহান রিসিভ করে। হ্যালো জান, কেমন আছো? ভালো না, তোমাকে খুব মিস করছি। আমিও তোমাকে মিস করছি, কিন্তু আর মাত্র 5 মাস, তারপরে ফিরে আসবো। 5 মাস অনেক সময়, আমি আর পারছি না। প্লিজ শক্ত হও আমার জন্য। আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, খুব বেশি। তারা ঘন্টাখানেক কথা বলে, তারপর ফোন কাটে। ফারিয়া অনুভব করে সে ফারহানের কণ্ঠস্বর শুনে একটু শান্তি পায়। কিন্তু পরের দিন একটা ঘটনা ঘটে যা সব কিছু বদলে দেয়। ফারিয়া ফেসবুক খুলে দেখে ফারহানের একটা ছবি। ছবিতে ফারহান একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। মেয়েটা দেখতে খুব সুন্দর, লম্বা চুল, ফর্সা গায়ের রং। সে হাসছে, ফারহানের হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। ছবির ক্যাপশনে লেখা, উইথ মাই স্টাডি পার্টনার আলিসিয়া অ্যাট দ্য ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়া। ফারিয়ার মনে রাগ লাগে। সে তাড়াতাড়ি ফারহানকে ফোন করে। ফারহান রিসিভ করে। হ্যালো, কি হয়েছে? কে এই অ্যালিসিয়া? অ্যালিসিয়া, ও আমার অনলাইন ফ্রেন্ড, সাথে স্টাডি পার্টনার, মালয়েশিয়াতে থাকে। এখানে এসেছে বেড়াতে। তুমি তার সাথে ছবি তুলেছ? সে তোমার হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে? ফারিয়া, এটা শুধু একটা বন্ধুত্বপূর্ণ ছবি। এখানে এটা স্বাভাবিক, সবাই এভাবেই ছবি তোলে। কিন্তু আমার ভালো লাগছে না, তুমি অন্য মেয়ের সাথে এভাবে থাকছো। আপু, তুমি আমাকে বিশ্বাস করো না। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। অ্যালিসিয়া শুধু একজন বন্ধু। আমি জানি না, আমার ভালো লাগছে না। ঠিক আছে, আমি আর তার সাথে ছবি তুলবো না। খুশি? হ্যাঁ। তারা ফোন কাটে, কিন্তু ফারিয়ার মন শান্ত হয় না। সে বারবার সেই ছবি দেখতে থাকে। অ্যালিসিয়া কে? সে কি ফারহানকে পছন্দ করে? ফারহান কি তাকে পছন্দ করে? পরের কয়েকদিন ফারিয়া আর ফারহানের মধ্যে কথা কম হয়। ফারিয়া ঠিক মতো কথা বলে না। ফারহান বুঝতে পারছে ফারিয়া রাগ করে আছে। সে চেষ্টা করে ফারিয়াকে বোঝাতে, কিন্তু ফারিয়া শুনছে না। 1 সপ্তাহ পর ফারহান আবারও একটা ছবি পোস্ট করে। এবার ছবিতে ফারহান, অ্যালিসিয়া, আরও কয়েকজন বন্ধু। তারা পিকনিকে গেছে। সবাই হাসছে, খুশি হচ্ছে। ফারিয়া দেখে রাগে ফেটে পড়ে। সে ফারহানকে ফোন করে। ফারহান রিসিভ করে। ফারিয়া, তুমি আবার অ্যালিসিয়ার সাথে ছবি তুলেছো? আমি বলিনি তুমি তার সাথে ছবি তুলবে না?
এটা একটা গ্রুপ পিকনিক ছিল, সবাই ছিল, আমি শুধু অ্যালিসিয়ার সাথে ছিলাম না। কিন্তু সে তোমার পাশেই দাঁড়িয়ে আছে, তুমি তার দিকে তাকিয়ে হাসছো। তুমি ওভার রিয়েক্ট করছো। আমি শুধু হাসছিলাম, এটা কোনো বড় ব্যাপার না। আমার জন্য এটা বড় ব্যাপার। তুমি আমাকে এখানে একা রেখে সেখানে অন্য মেয়ের সাথে ঘুরছো। আমি কাজ করছি আপু, পড়াশোনা করছি, এটা আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমি কি তোমার ক্যারিয়ারের চেয়ে কম গুরুত্বপূর্ণ? এমন তো বলিনি। কিন্তু তোমার আচরণ তাই বলছে। তুমি আমাকে ভুলে যাচ্ছ। আমি তোমাকে ভুলে যাচ্ছি না, আমি তোমাকে প্রতিদিন ফোন করছি না। ফোন করলেই সব হয়ে যায়? আমার তোমাকে কাছে দরকার, আমার তোমার স্পর্শ দরকার, আমার তোমার উপস্থিতি দরকার। আমি জানি, কিন্তু আমি এখন এখানে, আমি কিছু করতে পারছি না। তাহলে ফিরে এসো। আমি ফিরে আসতে পারবো না, আমার কোর্স শেষ করতে হবে। তোমার কোর্স তোমার কাছে আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফারিয়া প্লিজ এমন বলো না, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি জানি না, আমি শুধু দেখেছি তুমি অন্য মেয়েদের সাথে সময় কাটাচ্ছ, আর আমি এখানে একা। ফারিয়া তুমি আমাকে বিশ্বাস করো না? আমি জানি না, আমার মন খারাপ হচ্ছে। ফারহান দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে চাই না, আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিশ্বাস করতে চাই, কিন্তু পারছি না। তাহলে কি করব? আমি কি ছেড়ে দিয়ে আসবো? ফারিয়া চুপ হয়ে যায়। সে জানে ফারহানকে ফিরে আসতে বলা ঠিক হবে না, এটা তার কেরিয়ার। কিন্তু তার মন বলছে হ্যাঁ ফিরে এসো, তার দরকার তোমার। না, তুমি ফিরে এসো না, তুমি তোমার কাজ শেষ করো। কিন্তু তুমি রাগ করে আছো। আমি ঠিক হয়ে যাব, তুমি তোমার কাজ করো। কিন্তু প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি। তারা ফোন কাটে। ফারিয়া বিছানায় শুয়ে পড়ে, কাঁদতে থাকে। তার মনে হচ্ছে সে ফারহানকে হারাচ্ছে, দূরত্ব তাদের দূরে সরিয়ে দিচ্ছে। পরের কয়েক সপ্তাহ আরও কঠিন হয়। ফারহান আর ফারিয়া প্রতিদিন ঝগড়া করছে। ফারিয়া অভিযোগ করছে যে ফারহান তাকে সময় দিচ্ছে না। ফারহান বলছে যে সে ব্যস্ত আছে পড়াশুনো নিয়ে। তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। একদিন ফারহান ফোন করে না। ফারিয়া অপেক্ষা করতে থাকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কিন্তু ফারহান ফোন করে না। ফারিয়া নিজে ফোন করে, ফারহান রিসিভ করে না। ফারিয়ার রাগে ফুঁসছে, সে মেসেজ পাঠায়, তুমি কোথায়, কেন ফোন করছো না? কিছুক্ষণ পর ফারহান রিপ্লাই দেয়, সরি ব্যস্ত ছিলাম, বন্ধুদের সাথে ডিনারে গিয়েছিলাম। ফারিয়া আরও রেগে যায়। সে টাইপ করে, বন্ধুদের সাথে ডিনার? আমাকে না জানি? আমি কি তোমার স্ত্রী না? আমি ভুলে গিয়েছিলাম, আমি ক্লান্ত, কাল কথা বলি। ফারিয়া ফোন ছুঁড়ে মারে বিছানায়। সে কাঁদতে থাকে। তার মনে হচ্ছে ফারহান তাকে এড়িয়ে চলছে, সে অন্য কারোর সাথে সময় কাটাচ্ছে, হয়তো অ্যালিসিয়ার সাথে। পরের দিন ফাইজা ফারিয়ার ঘরে আসে, দেখে ফারিয়া বিছানায় শুয়ে আছে, চোখ ফুলে গেছে কান্নায়। ফাইজা কাছে এগিয়ে এসে বলে, কি হয়েছে ফারিয়া? আবার ঝগড়া হয়েছে ফারহানের সাথে? সে আমাকে এড়িয়ে চলছে। গতকাল আমাকে না জানিয়ে বন্ধুদের সাথে ডিনারে গেছে, ফোন করেনি। ফারিয়া, ফারহান তোকে ভালোবাসে? সে হয়তো সত্যিই ব্যস্ত ছিল। না, সে অ্যালিসিয়ার সাথে সময় কাটাচ্ছে, আমি জানি। তুই নিশ্চিত নাকি শুধু অনুমান করছিস? আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে সে আমাকে ভুলে যাচ্ছে। ফারিয়ার দূরত্ব কঠিন, কিন্তু তার মানে এই না যে ভালোবাসা শেষ হয়ে যায়। তুই ফারহানকে বিশ্বাস কর, সে তোর জন্য 3 বছর অপেক্ষা করেছে, সে তোকে ছেড়ে যাবে না। আমি তাকে বিশ্বাস করতে চাই, কিন্তু পারছি না। তাহলে তুই একটা কাজ কর, তুই ফারহানকে সারপ্রাইজ দে, কক্সবাজার চলে যা, তার সাথে দেখা কর, সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। ফারিয়া চোখ বড় করে তাকাই, বলে, আমি যাব? আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এর পরের দিন ফারিয়া রওনা দেয়। মনে অনেক বিভ্রান্তি জমে আছে তার। কি হবে? ওর সন্দেহ কি সত্যি হবে? যদি সত্যি হয় তাহলে কি করবে ও? এসব ভেবেই ফারিয়ার আর কক্সবাজার যেতে ইচ্ছে করে না। তবে মনের ভুলটা ভাঙার জন্য হলেও যেতেই হবে তাকে। কিন্তু যতটা পথ পাড়ি দিচ্ছে ততই যেন তার মনটা রক্তাক্ত হয়ে উঠছে। কক্সবাজারে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। বড্ড ক্লান্ত ফারিয়া। এতটা জার্নির পর এখন সে দাঁড়িয়ে আছে ফারহানের হোটেলের সামনে। ফারহান এখানে আসার আগে ওর সমস্ত ঠিকানা এবং হোটেলের একটা কার্ড দিয়ে এসেছিল ওকে। এখন ওটাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চেহারা উপচানো ক্লান্তি, সংশয়, অভিমান, ভয়।
দুরু দুরু বুক নিয়ে ফারিয়ার রিসেপশনে গিয়ে দাঁড়ায়। নিজের প্রয়োজনীয় তথ্য এবং বাকি ফর্মালিটি পূরণ করে ফারানের রুমের একটা স্পেয়ার কি নিয়ে নেয়। তারপর ফারানের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। কিছু সময়ের মধ্যেই ফারানের রুমের সামনে উপস্থিত হলো ফারিয়া। দরজার সামনেই দাঁড়িয়ে আছে ফারিয়া। ভাবছে কি করবে। ফারানকে কি একটা কল করবে, নাকি চাবি দিয়ে ঘরে ঢুকে যাবে? আচ্ছা, যদি এসব কাজে ফারান ওকে ভুল বোঝে, যদি ফারিয়াকে দেখে রেগে যায় ফারান, তাহলে কি করবে সে? অনেক কিছু ভেবে পরে মনকে শক্ত করলো। যা হবে দেখা যাবে। হাতে চাবির দিকে একবার তাকিয়ে বড় করে একটা শ্বাস ছাড়লো। তারপর কিহোলের ভিতর চাবি দিয়ে ঘোরাতেই কট করে দরজার লক খুলে গেল। মনে অনেক সাহস জমিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলো ফারিয়া। ঘরটা একদম ঘুটঘুটে অন্ধকার। ফারিয়ার মনটা একটু খারাপ হয়ে গেল। সন্ধ্যা গড়িয়েছে অনেক আগে। ফারিয়া ভেবেছিল এ সময় হয়তো ফারান ঘরেই থাকবে, কিন্তু তা হলো না। ফারান ঘরে নেই, কিন্তু এর আগে এত রাত পর্যন্ত ফারান কখনো বাহিরে থাকেনি। ফারিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে দরজাটা লাগিয়ে দিল। নিজের ফোনের ফ্ল্যাশ জ্বালালো লাইটের সুইচ খুঁজতে, কিন্তু ফোনের আলো ফ্লোরে পড়তেই কপাল কুঁচকে গেল ফারিয়ার। ফ্লোরে গোলাপের পাপড়ি ছড়ানো, কিন্তু কেন? এর মধ্যে একটা খট করে শব্দ আসলো। ফারিয়া একটু চমকে ওঠে। দ্রুত ফোন উঁচু করে ধরল। ফোনের আলোয় একটা দরজা দেখতে পেল। সেখান থেকে মৃদু আলো আসছে। ফারিয়ার বুকটা মোচড় দিয়ে উঠল। মনে হলো ফারিয়ার চোখে পানি জমতে লাগলো। মনে হচ্ছে অনাকাঙ্ক্ষিত কিছু হতে যাচ্ছে। ফারিয়ার ভয়টা সত্যি হবে না তো? হাতে আলো নিয়ে ফারিয়া এক পা করে সেদিকে এগিয়ে গেল। ওর পাগুলো কেমন কাঁপছে। দরজার কাছে গিয়ে হালকা হাতে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলল। সারা ঘরের দেওয়ালে ফেরি লাইট দিয়ে সাজানো। তারই মৃদু আলোয় ঘর উজ্জ্বল হয়ে আছে সামান্য, যার আলো ফারিয়া দেখেছে বাইরে থেকে। ঘরটা ফাঁকা, কেউ নেই, কিন্তু বিছানাতেও গোলাপের পাপড়ি ছড়ানো। তার প্রিয় রজনীগন্ধায় রুমটা সাজানো। সারা ঘরের গন্ধে মম করছে। বিছানার পাশের টেবিলেই ওদের একটা হাস্যজল ছবি ফ্রেমে বাঁধানো, সাথে কিছু মোমবাতি জ্বলছে। পুরো ঘরটা দেখতে মারাত্মক সুন্দর লাগছে। ফারিয়া কয়েক পা ভিতরে যেতেই পিছনে একটা শব্দ হলো। ফারিয়া চমকে পিছনে ফিরে তাকালো। ফারান দরজা বন্ধ করে দিয়েছে, মুখে হাসি হাসি ভাব। এবার ফারিয়ার চোখে জল গড়িয়ে পড়ল। মুখে কিছুই বলতে পারছে না। ফারান ফারিয়ার কাছে এসে দাঁড়ায়। আলতো হাতে ফারিয়ার গালে হাত ছোঁয়ায়। ফারিয়ার সাথে সাথেই ফারানকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। ফারান হেসে ফেলে এতে। দু হাতে জড়িয়ে ধরে ফারিয়াকে। মাথায় আলতো হাতে হাত বুলিয়ে দেয়। ফারিয়া ফোপাতে থাকে। এভাবে কিছুটা সময় গেলে ফারান বলে, হলো তো, আর কত কাঁদবা? শুধু কান্নাকাটির জন্য কি এসব আমি অ্যারেঞ্জ করেছি, নাকি তুমি এতদূর শুধু কাঁদতে এসেছো? ফারিয়া ফারানের বুকে আরও বেশি মুখ গুজে দেয়। তুমি অনেক খারাপ, অনেক জঘন্য একটা মানুষ। খালি পারো আমাকে কষ্ট দিতে। আরে পাগল, কান্না থামাও রে। সরি পাখি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আর কখনো এমন কাজ করবো না যাতে তুমি কষ্ট পাও। প্রমিস করছি আমি। লক্ষ্মী পাখি আমার, কাঁদে না। মাফ করে দাও প্লিজ। ফারিয়া তারপরও অনেক সময় কাঁদে। চুপটি করে থাকে ফারানের বুকে। অনেকটা সময় পর ভাঙা কণ্ঠে বলে, আচ্ছা মাফ করে দিলাম, পরের বার এমন করলে কিন্তু খবর আছে। ফারান দুষ্টু হাসে। মিথ্যা বলো না, তুমি আমাকে মাফ করোনি। আমি বুঝতে পারছি তুমি রেগে আছো এখনো। আরে সত্যি করেছি মা। তাহলে প্রমাণ করো। ফারানের এমন কথায় ফারিয়া ফারানের বুক থেকে মুখ তুলে তাকালো, চোখ টিপ টিপ করে। ফারান তার মুখটা ফারিয়ার দিকে কিছুটা বাড়িয়ে দিয়েছে। ফারিয়া ফারানের মতলব বুঝতে পেরে কিছুটা লজ্জা পেল। একটা ঢোক গিলল। একটু পর ফারানের গালে হাত রেখে ফারানের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। ফারিয়ার স্পর্শ পেয়ে ফারানও ফারিয়াকে জাপটে ধরল। আস্তে আস্তে ঝরে পড়ল ফারিয়ার সকল রাগ অভিমান। সেও ফারানের সাথে নিজেকে মিশিয়ে দিল। চলতে থাকলো তাদের রাগ ভাঙানোর ভালোবাসার খেলা।